লাইভ শুরু হয়েছে, ছবি তুলেন তো একটা। লাইভ শুরু। আসসালামু আলাইকুম। তারেক্স একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আজকে তোমাদের একটা ধামাকা জিকে ক্লাস হতে যাচ্ছে। দেখো আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু সবাই কমেন্টের মাধ্যমে জানাও। আর যারা খুব ডিপ্রেশনের মধ্যে আছো তারা দয়া করে ডিপ্রেশনকে ভুলে যাও। আশা করি তোমাদের কি ভালো কিছু হবে ইনশাল্লাহ। আমাদের সাথে থাকো। দেখো আর কমেন্টের মাধ্যমে জানাও আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই দ্রুত অ্যাড হয়ে যাও আর বেশি বেশি কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দাও। একটু জানাও আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আজকে আমরা অল পৃথিবী ঘুরবো ইনশাল্লাহ জিকের মাধ্যমে। যেটা না জানলেই নয়, একজন মানুষকে জানতে হবে, শিখতে হবে। তাই আজকে আমরা এমন ভাবে একটা কি জিকে পোস্টছল ক্লাস সাজিয়েছি যেখানে টোটাল বিশ্ব নিয়ে আজকে আমরা কথা বলবো। ইনশাল্লাহ ভালো লাগবে। দেখো তোমরা আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ভাইয়া একটু কমেন্টের মাধ্যমে জানাও, তাহলেই আমি শুরু করে দেবো ইনশাল্লাহ। আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু দয়া করে কমেন্টের মাধ্যমে জানাও। দেখো আমরা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম বলে। দেখো প্রথম প্রশ্ন তোমরা একটু অ্যান্সার দিবা। একদম ইজি প্রশ্ন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এন্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। দেখো এই প্রশ্নটার অ্যান্সার তোমরা দিবা। প্রথম প্রশ্ন, সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই? সার্কভুক্ত দেশ কয়টা? 8টি। দেখো 8টি। এই 8টি দেশের মধ্যে কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই? একটু কমেন্টের মাধ্যমে জানাও। আর আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু দ্রুত জানাও ভাইয়া। দেখো মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল নাকি ভুটান? দেখো একটু দেখো, একটু কমেন্টের মাধ্যমে জানাও। অ্যান্সার করো, মালদ্বীপ নাকি শ্রীলঙ্কা নাকি নেপাল নাকি ভুটান? কোন দেশে দূতাবাস নাই? দেখো ভাইয়া একটু জানাও কোন দেশে দূতাবাস নাই বাংলাদেশের সাথে, এটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। দেখো মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল নাকি ভুটান? কোন দেশের সাথে বাংলাদেশের দূতাবাস নাই? মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল নাকি ভুটান? দেখো মালদ্বীপের রাজধানীর নাম মালে, শ্রীলঙ্কার রাজধানীর নাম জয়দেবপুরা কোটে, নেপালের রাজধানীর নাম কি এটা তোমরা অ্যান্সার দিবা। ভুটানের রাজধানীর নাম হলো থিম্পু। এখন দেখো কোন দেশের সাথে বাংলাদেশের দূতাবাস নাই? প্রথম অ্যান্সার মালদ্বীপ। ওকে, মালদ্বীপ একটা দেশ যার রাজধানীর নাম হলো মালে। ওকে, দ্বিতীয় প্রশ্ন চলে যাই। দেখো তোমরা কমেন্টের মাধ্যমে একটু জানাও দ্বিতীয় প্রশ্নটা দেখো চলে যাই। বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্তর্গত? দেখো বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্তর্গত উদ্যোক্তা? দেখো এটা অ্যান্সারটা জানাও তোমরা। দেখো তোমরা একটু অ্যান্সারটা জানাও। ন্যাশনাল ব্যাংক, গ্রামীণ ব্যাংক নাকি এডি ব্যাংক? একটু তোমরা কি জানাও ভাইয়া, জানাও দ্রুত 2 নম্বর প্রশ্নটা একটু দ্রুত তোমরা জানাও। 2 নম্বর প্রশ্নটা একটু জানিয়ে দাও। দেখো বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্তর্গত? দেখো অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, জিএসটি আসা প্রশ্ন। দেখো এটা আমরা অ্যান্সারটা জানিয়ে দেই, ন্যাশনাল ব্যাংক, গ্রামীণ ব্যাংক নাকি এডি ব্যাংক? ওকে দেখো ভাইয়া, তাহলে অ্যান্সারটা একটু তোমরা জানিয়ে দাও। ভাইয়া। এখন দেখো এটা রাইট অ্যান্সার হলো কি গ্রামীণ ব্যাংক, যেটা প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূস।
গ্রামীণ ব্যাংক, ডক্টর ইউনূস। ওকে, এখন কিন্তু এইটা প্রশ্ন আসার মতো, কারণ ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা। যদিও প্রধান উপদেষ্টা সম্পর্কে প্রশ্ন আসে, তাহলে কিন্তু এই প্রশ্নটা আসবে, এই প্রশ্নটা আসবে কিন্তু। ওকে ভাইয়া, তাহলে দেখো এই প্রশ্নটা কিন্তু আসবে। দেখো আমরা কি তৃতীয় নম্বর প্রশ্নে চলে যাই। দেখো তৃতীয় নম্বর প্রশ্নটা একটু তোমরা অ্যান্সার করবা। দেখো তৃতীয় নম্বর প্রশ্ন একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস। দেখো এই প্রশ্নটা কিন্তু আসার মতো প্রশ্ন। দেখো কি হয়েছে, বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস। বাংলাদেশে এই যে আমাদের যে রাস্তা, বাংলাদেশে এত কাজ হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে, আর বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভবন হচ্ছে, আসলে কোথা থেকে এই টাকাটা আসছে? কোথা থেকে? রাজস্ব কর থেকে, রেমিটেন্স থেকে, নাকি বৈদেশিক বাণিজ্য থেকে, নাকি পোশাক শিল্প থেকে? একটু অ্যান্সারটা তোমরা জানাও। দেখো একটু অ্যান্সারটা জানাও তোমরা। দেখো কি কোথায় থেকে আসতেছে একটু জানাও। বাংলাদেশের সরকারের আয়ের প্রধান উৎস কোথায়? আসলে কোথায় থেকে বাংলাদেশ সরকারের আয়ের উৎস একটু জানাও ভাইয়া। বাংলাদেশ সরকারের আয়ের উৎসটা কোথায়? রাজস্ব কর, রেমিটেন্স, নাকি বৈদেশিক বাণিজ্য, নাকি পোশাক খাতে? দেখো আমাদের দেশে কি পোশাক খাতেও কিন্তু অনেক বিখ্যাত। দেখো এখন একটু তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও কোথায় থেকে বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস। তাহলে দেখো ভাইয়া কোথায় থেকে, একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও ভাইয়া। দেখো দ্রুত একটু তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, দ্রুত দ্রুত একটু কমেন্টের মাধ্যমে জানাও বাংলাদেশের সরকারের আয়ের প্রধান উৎস কোথায় থেকে। দেখো ভাইয়া একটু কমেন্টের মাধ্যমে জানাও আয়ের প্রধান উৎস কোথায় থেকে, একটু কমেন্টের মাধ্যমে জানাও। দেখো কোথা থেকে, মানে রাজস্ব কর থেকে। ওকে, কোথায় থেকে? রাজস্ব কর থেকে। এই রাজস্ব কর থেকে কিন্তু বাংলাদেশের আয়ের প্রধান উৎস। ওকে, তাহলে দেখো পরের প্রশ্ন আমরা চলে যাই, 4 নম্বর প্রশ্ন। দেখো 4 নম্বর প্রশ্নটা একটু দ্রুত তোমরা অ্যান্সার জানিয়ে দাও ভাইয়া, একটু দ্রুত। দেখো কি বাংলাদেশ সরকারের কোন খাত থেকে সব থেকে বেশি আয় হয়? এখন দেখো প্রত্যক্ষ খাত, পরোক্ষ খাত, ফি, নাকি সরকারি প্রতিষ্ঠানের লাভ? দেখো একটু অ্যান্সারটা তোমরা দাও ভাইয়া। এই অ্যান্সারটা কি একটু তোমরা ঝটপট দিতে থাকো। এক কথা মনে রাখবা, কি তোমরা কি সবাই কি বসে গেছো? না, বসে থাকলে হবে না ভাইয়া। দেখো সামনে পরীক্ষা আছে, সেকেন্ড টাইম। একটা কথা মনে রাখবা, সবাই সেকেন্ড টাইম দিবা। সেকেন্ড টাইম দেবো না কেন, বিশ্ববিদ্যালয়ে পড়বা, আশা করি সবার ভালো হবে। ওকে, তাহলে দেখো আমরা কি বাংলাদেশ সরকারের কোন খাত থেকে সব থেকে বেশি আয় হয়? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো তাহলে কি প্রত্যক্ষ খাত থেকে, পরোক্ষ খাত থেকে, ফি থেকে, নাকি সরকারি প্রতিষ্ঠানের লাভ থেকে? দেখো তাহলে কি ভাইয়া একটু অ্যান্সারটা তোমরা দাও। এই অ্যান্সারটা একটু কি তোমরা একটু দাও অ্যান্সারটা। বাংলাদেশের সরকারের প্রধান, দেখো কি হয়েছে, বাংলাদেশ সরকারের কোন খাত থেকে সব থেকে বেশি আয় করেন? দেখো পোশাক শিল্প, দেখো প্রত্যক্ষ খাত থেকে, পরোক্ষ খাত থেকে, ফি থেকে, নাকি সরকারি প্রতিষ্ঠান থেকে? একটু কি ভাইয়া তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও। এটা একটু তোমরা কমেন্টের মাধ্যমে জানাও কোন খাত থেকে ভাইয়া। দেখো কোন খাত থেকে, একটু এটা তোমরা একটু জানাও। কোন খাত থেকে সব থেকে বেশি সরকার আয় করে? দেখো প্রত্যক্ষ কর থেকে, প্রত্যক্ষ কর, নাকি পরোক্ষ কর, নাকি ফি, নাকি সরকারি প্রতিষ্ঠান? একটু তোমরা এটা জানাও। দেখো ভাইয়া তোমরা একটু জানাও, এটা তোমরা প্রশ্নটা একটু জানিয়ে দাও। দেখো প্রত্যক্ষ বাংলাদেশ সরকারের কোন খাত থেকে সব থেকে বেশি আয় হয়? তাহলে এটা হলো পরোক্ষ খাত থেকে। ওকে, পরোক্ষ খাত থেকে। দেখো যেমন এই যে আমরা কি, যেমন আমরা কি জমির খাজনা দিই, জমির খাজনা বিভিন্ন প্রতিষ্ঠানের কি হচ্ছে একটা নির্দিষ্ট ফি আছে। এটা একটা কি গার্মেন্টস, ওকে, বা এটা একটা বড় প্রতিষ্ঠান, এটা একটা কি এনজিও সংগঠন, বা এটা একটা কি ব্যাংক বিমা, এইখান থেকে যে সরকার একটা কি খাত পায়, এটা হলো কোন খাত? পরোক্ষ খাত। ওকে, তাহলে বাংলাদেশের কোন খাত থেকে সব থেকে বেশি সরকার পায়? তাহলে মনে রাখবে ভাইয়া কোন খাত থেকে, এটা হলো পরোক্ষ খাত থেকে। ওকে, দেখো পরের প্রশ্ন আমরা চলে যাই, 5 নম্বর প্রশ্ন। দেখো 5 নম্বর প্রশ্নটা একটু তোমরা অ্যান্সার দিবা। দেখো 5 নম্বর প্রশ্নটা একটু অ্যান্সার দাও ভাইয়া। 5 নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে। 5 নম্বর প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্নটা একটু অ্যান্সার দাও। দেখো ভাইয়া 5 নম্বর প্রশ্নটা একটু অ্যান্সারটা তোমরা জানিয়ে দাও। দেখো 5 নম্বর প্রশ্নটা একটু অ্যান্সার জানিয়ে দাও। ব্যাংক রেট সুদের হার কত? ওকে, ব্যাংক রেট সুদের হার কত? সুদের হার কত? ব্যাংক রেট সুদের হার কত? দেখো ভাইয়া, ভাইয়া তোমরা তো অ্যান্সারটা দাও, একটু দ্রুত অ্যান্সারটা দাও। দেখো কি বাণিজ্য ব্যাংকের রেট, নাকি বিশ্ব ব্যাংক, নাকি কেন্দ্রীয় ব্যাংকের রেট? দেখো কোন ব্যাংক থেকে আসলে সুদের হারটা যাচাই করা হয়, কোন জায়গা থেকে সুদের হারটা কি করা হয় আসলে দেখা করা। তাহলে কি এটা মনে রাখবা কি ভাই,
কেন্দ্রীয় ব্যাংক। ওকে, তাহলে অ্যান্সারটা হবে কি কেন্দ্রীয় ব্যাংক থেকে। ওকে, তাহলে মনে রাখবা কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের পূর্ণ বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। বাংলাদেশ ব্যাংকের মূল জায়গায় সকল স্তরে কাজ করে কোন ব্যাংক? বাংলাদেশ ব্যাংক। ওকে, তাহলে দেখো পরের প্রশ্নটা দেখো ভাইয়া, পরের প্রশ্নটা তোমরা একটু অ্যান্সারটা জানিয়ে দাও। দেখো পরের প্রশ্নটা 6 নম্বর প্রশ্নটা একটু অ্যান্সারটা জানিয়ে দাও। 6 নম্বর প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি আমদানির জন্য চট্টগ্রাম আলীনগরকে শুল্ক সেকশন বলা হয়? দেখো কি আমদানির জন্য আলীনগরকে শুল্ক স্টেশন বলা হয়? দেখো কৃষি পণ্য, শিল্পজাত পণ্য, নাকি এলইজি পণ্য, নাকি কোনোটি নয়? ভাইয়া এটা তোমরা একটু অ্যান্সারটা দিবা, একটু তোমরা একটু অ্যান্সারটা দিবা। ওকে, এই অ্যান্সারটা একটু কি তোমরা দিবা। দেখো কোন কি আমদানির জন্য চট্টগ্রামকে নগরকে আলীনগরকে কি বলা হয়? তাহলে কি হবে ভাইয়া এটা কি? দেখো কৃষি পণ্য, শিল্পজাত পণ্য, নাকি এলজি? এলজি, তাহলে কি হবে ভাইয়া? তাহলে হবে কোনটা ভাইয়া? অ্যান্সার হবে এলজি। ওকে, এলজি একটা কি একটা পণ্য। ওকে, তাহলে এটা মনে রাখবা। পরের প্রশ্ন চলে যাই। দেখো 7 নম্বর প্রশ্ন, অতি দ্রুত তোমরা কি একটু অ্যান্সারটা জানিয়ে দাও। আর আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ভাইয়া একটু কমেন্টের মাধ্যমে জানাও। আসলে আমার কথাটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাও। দেখো সোহেল লিখছে ওকে ভাইয়া। দেখো রবীন্দ্র 7 নম্বর প্রশ্নটা একটু অ্যান্সারটা তোমরা জানিয়ে দাও। দেখো 7 নম্বর প্রশ্নটা একটু অ্যান্সার তোমরা জানিয়ে দাও ভাইয়া। দেখো কি কইছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন পত্রিকাটি আনন্দ, দেখো অভিনন্দন বাণী দিয়েছিলেন? রবীন্দ্রনাথের কোন পত্রিকা, দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের কোন পত্রিকাতে দেখো অভিনন্দন বাণী দিয়েছিলেন? দেখো সবুজ পত্র পত্রিকা, শনিবারের চিঠি, ধূমকেতু, নাকি কল্যাণ? দেখো এই প্রশ্নটা একটু তোমরা অ্যান্সার দাও ভাইয়া। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের কোন পত্রিকাটিতে অভিনন্দন বাণী দিয়েছিলেন? তাহলে সবুজ পত্র, নাকি শনিবারের চিঠি, নাকি ধূমকেতু? তাই কোনটা হবে ভাইয়া? তোমরা একটু এইটার অ্যান্সার তোমরা একটু জানিয়ে দাও। দেখো এই অ্যান্সারটা কি ভাইয়া তোমরা একটু জানিয়ে দাও। ওকে, তাহলে দেখো কোনটা হবে ভাইয়া একটু অ্যান্সারটা তোমরা জানিয়ে দাও। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন পত্রিকাতে অভিনন্দন বাণী দিয়েছিলেন? এই প্রশ্নটা অ্যান্সারটা তোমরা একটু জানিয়ে দাও ভাইয়া। দেখো তাহলে কোন পত্রিকা হবে ভাইয়া? সবুজ পত্র, শনিবারের চিঠি, নাকি ধূমকেতু, নাকি কল্লোল? দেখো দেখো তোমরা একটু অ্যান্সারটা জানিয়ে দাও ভাইয়া। তাহলে হবে কি এটা মনে রাখবা ধূমকেতু। ওকে, তাহলে কোন পত্রিকায়? ধূমকেতু পত্রিকার জন্য কি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর? আমরা জানি কি রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন কত সালে? 1800 কত সালে? 41 সালে, নাকি 1861 সালে। ওকে, মৃত্যুবরণ করে কত সালে? 1900 কত সালে? 61 সালে। ওকে, তাহলে এটা মনে রাখবা। কোথায় যদি আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন? তাহলে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। ওকে, পরের প্রশ্ন চলে যাই। দেখো পরের প্রশ্নে বলা হয়েছে কি, দেখো পরের প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংলাপ কি? ওকে, অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, জিএসটিতে আসা প্রশ্ন। বাংলাদেশের সংলাপ কি? এটা প্রচার অভিযান, বিবিসি অনুষ্ঠান, নাকি একটি এনজিও, নাকি কোনোটি নয়? দেখো এই প্রশ্নটার অ্যান্সারটা তোমরা একটু দাও ভাইয়া। তাহলে দ্রুত এই প্রশ্নটা একটা অ্যান্সার দাও। একটা কথা মনে রাখবা, বিশ্ববিদ্যালয় আমাদের চান্স পেতে হবে কেমন ভাবে? বারবার একটা জিনিস না পারলেও, একটা জিনিস যদি আমি না পারি সেই জিনিসটা কি করবো? আমি বারবার চেষ্টা করবো। চেষ্টার ফল কখনো বিফলে হয় না। দেখো একটা কথা মনে রাখো ভাইয়া। দেখো বাংলাদেশের সংলাপ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের সংলাপ এটা কি? এটা কি আসলে একটি কি একটা কি বিবিসি অনুষ্ঠান, নাকি এটা কি একটা এনজিও, নাকি এটা কোনোটি নয়, নাকি এটা একটা অভিযান, বাংলাদেশের অভিযানের নাম? দেখো তোমরা একটু এটার যদি একটু অ্যান্সার করো তাহলে তুমি জানতে পারবা। ওকে, দেখো ভাইয়া দেখো আসলে আমার কথাটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি একটু কমেন্টের মাধ্যমে জানাও। দেখো বাংলাদেশের সংলাপ এটা একটা কি আসলে? এটা কি বাংলাদেশের একটা অভিযান, নাকি একটা বিবিসি অনুষ্ঠান, নাকি এটা একটা এনজিও, নাকি একটা কোনোটাই নয়? দেখো তাহলে কি হবে ভাইয়া একটু কমেন্টের মাধ্যমে তোমরা জানাও। ওকে, বাংলাদেশের সংলাপ এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসার স্টার প্রশ্ন। ওকে, তাহলে কি বিশ্ববিদ্যালয় আসতে পারে? এই প্রশ্নটা কি হতে পারে? বিশ্ববিদ্যালয় কিন্তু আসতে পারে। তাহলে বাংলাদেশের সংলাপ এটা কি? এটা একটা কি ভাইয়া? এটা একটা বিবিসি অনুষ্ঠান। ওকে, তাহলে এটা একটা বিবিসি অনুষ্ঠান। বাংলাদেশের সংলাপ এটা কি? এটা একটা বিবিসি অনুষ্ঠান। এটা মনে রাখবে। তাহলে অ্যান্সারটা কি হবে ভাইয়া? অ্যান্সারটা হবে বি। ওকে, বাংলাদেশের সংলাপ এটা একটা কি বিবিসি অনুষ্ঠান। একটা কথা মনে রাখবা, জিকে নিয়ে আমরা অল পৃথিবীতে ঘুরবো আস্তে আস্তে। দেখো তোমরা আমাদের সাথে থাকো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। দেখো পরের প্রশ্নটা চলে যাই, 9 নম্বর প্রশ্ন। দেখো 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি সাপ্তাহিক সওদাগর। দেখো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু কি স্টার প্রশ্ন, আশা প্রশ্ন। ওকে, তাহলে দেখো সাপ্তাহিক সওদাগর এর সম্পাদক ছিলেন কে? সাপ্তাহিক সওদাগর একটা কি সংবাদপত্র নাকি এটা পত্রিকা? ওকে, তাহলে এটা একটা কি পত্রিকা। সাপ্তাহিক সওদাগর এর পত্রিকার সম্পাদক কে ছিলেন? সাপ্তাহিক সওদাগর যদিও কি এটা একটা পত্রিকা, এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেখো লেখা আছে কি মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ, নাকি মুন্সি মোহাম্মদ রিয়াজুল্লাহ আহমেদ, নাকি শেখ আব্দুল রহিম ইসলামিল হোসেন সিরাজি? দেখো তাহলে কি হবে ভাইয়া? 9 নম্বর প্রশ্নটা একটু তোমরা অ্যান্সার করো।
আর 9 নম্বর 8 খ লিখেছেন সোহেল, আর 9 নম্বর প্রশ্নটা একটু অ্যান্সার করে দাও ভাইয়া ঝটপট। একটু 9 নম্বর প্রশ্নটা তোমরা অ্যান্সার করো। 9 নম্বর দেখো কি হয়েছে, সাপ্তাহিক সদাগর একটা পত্রিকার নাম। এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেখো একটা কথা বলে রাখবো ভাইয়া, তোমরা কমেন্ট করো না কেন, তোমরা বেশি বেশি কমেন্ট করো, কমেন্ট করে আমাদের পাশে থাকো। দেখো তোমরা কি ভুল হলে অ্যান্সার করার চেষ্টা করো, তাহলে কি বিশ্ববিদ্যালয় কি ভুল হবেই তো। একটা কথা বলে রাখবা, মানুষ তো একদিনে হাঁটতে পারে না, বারবার কি পড়ে যায়। তাহলে কি তোমরা ভুল করো, কিন্তু কি হবে, তোমার ভুলের মাধ্যমে কি হবে, তুমি শিখতে পারবা। ওকে সোহেল লিখেছেন ঘ নম্বর, ইসমাইল হোসেন সিরাজি। দেখো ভাইয়া ভালো করে একটু অ্যান্সারটা দিয়ে দাও, তাহলে কি হবে দেখো। তাহলে কয় নম্বর? 9 নম্বর দেখো কি বলা হয়েছে যে সাপ্তাহিক সদাগর। সাপ্তাহিক সদাগর একটা পত্রিকা, এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা হলো বলো ভাইয়া। তাহলে এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই পত্রিকার সম্পাদক ছিলেন শেখ আব্দুর রহিম। অ্যান্সার হবে কোথায়? সি নম্বর। ওকে অ্যান্সার হবে কোন নম্বর ভাইয়া? সি নম্বর, শেখ আব্দুল রহিম অ্যান্সার হবে। ওকে তাহলে এটা মনে রাখবা, সাপ্তাহিক সদাগর একটা কি পত্রিকা, এই পত্রিকার সম্পাদক ছিলেন কে? শেখ আব্দুল রহিম। ওকে তাহলে হবে ভাইয়া 9 নম্বর কি? সি নম্বর অ্যান্সার, অর্থাৎ গ নম্বর অ্যান্সার। ওকে আমি 10 নম্বর প্রশ্নে চলে যাই। দেখো তত্ত্বাবধায়ক একটা পত্রিকা বলে দিয়েছি, তত্ত্বাবধায়ক একটা পত্রিকা, এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই প্রশ্ন কিন্তু আসবে তোমাদের, এটা কি আসার মতো প্রশ্ন। আমি কি 100% না দিয়েও 99% দিয়ে দিলাম, এটা আসতে পারে। ওকে এই প্রশ্ন আসতে পারে। দেখো তত্ত্বাবধায়ক একটা কি পত্রিকা, এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেখো ঈশ্বরচন্দ্র গুপ্ত, অক্ষর কুমার দত্ত, বেরিচাঁদ মিত্র, নাকি নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো একটু তোমরা একটু অ্যান্সারটা জানাও, 10 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা জানিয়ে দাও। দেখো কি বলা হয়েছে, তত্ত্বাবধায়ক। তত্ত্বাবধায়ক একটা পত্রিকা, যদিও বলে দিয়েছে কি এটা একটা পত্রিকা, এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষর কুমার দত্ত, বেরিচাঁদ মিত্র, নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি ঈশ্বরচন্দ্র গুপ্ত। দেখো তাহলে কি হবে ভাই, একটু তোমরা কি অ্যান্সারটা একটু দ্রুত জানিয়ে দাও। 10 নম্বর 10 নম্বর অ্যান্সারটা একটু তোমরা কি দ্রুত জানিয়ে দাও ভাইয়া। তাহলে হবে কি দেখো, দ্রুত একটু অ্যান্সারটা জানিয়ে দাও। অক্ষর কুমার দত্ত। ওকে অ্যান্সারটা হবে কোনটা ভাইয়া? অক্ষর কুমার দত্ত। যদিও কি এটা একটা পত্রিকা, তত্ত্বাবধায়ক পত্রিকা, এই পত্রিকার সাধারণ সম্পাদক ছিলেন কে? অক্ষর কুমার দত্ত। একটা কথা মনে রাখবা ভাইয়া, এই সকল প্রশ্ন তোমাদের বেশি পরীক্ষাতে আসে, কারণ এই কোন পত্রিকার সম্পাদক কে ছিলেন, কোন দেশের কোনটা জিনিস বিখ্যাত, আস্তে আস্তেই আমরা কি সেসব বিষয়টা জানতে পারবো। দেখো তোমরা একটা কথা মনে রাখবা, তত্ত্বাবধায়ক পত্রিকার সম্পাদক ছিলেন কে? অক্ষর কুমার দত্ত। ওকে তাহলে এই প্রশ্নটা মনে রাখবা। ওকে সোহেল লিখেছেন ঘ নম্বর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। না ভাইয়া, তাহলে কি 10 নম্বর হবে কি? 10 নম্বর হবে কি খ নম্বর, অক্ষর কুমার দত্ত। অ্যান্সার হবে কি? অক্ষর কুমার দত্ত। দেখো আমরা কি 11 নম্বর প্রশ্ন চলে যাই। ওকে ভাইয়া দ্রুত একটু কি কমেন্টের মাধ্যমে তোমরা জানাও। 11 নম্বর প্রশ্ন দেখো, 12টা কি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি? ওকে তাহলে এটা আসতে পারে ভাইয়া, এটা স্টার 100%। ওকে এটা কথা মনে রাখবে, এটা 100%। তাহলে কি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি? কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন? দেখো কি আছে, সওগাত, নাকি কল্লোল, নাকি মোহাম্মদী, নাকি নাঙ্গল। দেখো তাহলে কি হবে ভাইয়া, দেখো একটু দেখো, তাহলে কি কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন? এটা একটু অ্যান্সার তোমরা দিবা। কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন? আমি বললেন কাজী নজরুল ইসলাম সম্পর্কে। কাজী নজরুল ইসলাম কত সালে? 1899 সালে আসাম শাহ মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। একটা কথা মনে রাখবা, যদিও সে কোথায় ইন্ডিয়াতে। ওকে তাকে বাংলাদেশে আনা হয়, সর্বপ্রথম বাংলাদেশে আসেন কাজী নজরুল ইসলাম 1972 সালে। তারপরে সহপরিবারে বাংলাদেশে আসেন 1974 সালে, এন্ড মৃত্যুবরণ করেন কত সালে? 1976 সালে। আর একটা কথা মনে রাখবা কি, কাজী নজরুল ইসলামের কবর বা সাধিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে। ওকে কাজী নজরুল ইসলাম সম্পর্কে এই তথ্য। তাহলে একটা কথা মনে রাখবে, কাজী নজরুল ইসলাম কি ইসলাম সম্পাদিত পত্রিকা, কাজী নজরুল ইসলাম একটা সম্পাদিত পত্রিকা ছিলেন। সেই পত্রিকার নামটা কি তোমরা কি বলতে পারবা? দেখো কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমি আরেকটু জেনে আসি। কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করেন আসাম শাহ মহকুমার চুরুলিয়া গ্রামে, কলকাতায়। দেখো তারপর কোথায় বলা হয়েছে, 1972 সালে সর্বপ্রথম কাজী নজরুল ইসলাম বাংলাদেশে আনা হয়। 1974 সালে তাকে কি বাংলাদেশে আনা হয়, এন্ড বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। আর একটা কথা মনে রাখবা, 1976 সালে তিনি কি করেন? মৃত্যুবরণ করেন। দেখো কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন? তাহলে মনে রাখবা কি নাঙ্গল। ওকে তাহলে কি হবে? নাঙ্গল। ঘ নম্বর হবে কি নাঙ্গল। ওকে 11টি। ওকে হাবিবা লিখেছেন নাঙ্গল। ওকে ভাইয়া থ্যাংক ইউ। 11টি। সোহেল লিখেছেন নাঙ্গল। ওকে ভাইয়া থ্যাংক ইউ। তাহলে মনে রাখবা, তাহলে কি হবে? নাঙ্গল হবে। ওকে কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সাথে সম্পর্ক ছিলেন? নাঙ্গল পত্রিকার সাথে সম্পর্ক ছিলেন। দেখো পরের প্রশ্ন, ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? ওকে ভাই এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 100% আসার মতো প্রশ্ন। দেখো আজকে তোমরা এমন এক কিছু প্রশ্ন জানতে পারবা যেটা কি বিগত সালে প্রত্যেক বছর। একটা কথা মনে রাখবা, তোমরা শুনতে পারো ভাইয়া রিপিট প্রশ্ন তো হয় না কেন? ভাইয়া রিপিট প্রশ্ন হয় না, একটা কথা মনে রাখবা, যারা গুরুত্বপূর্ণ তারা কি সব সময় আসে। আর কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, আমি যদি প্রাচীন দিকে যাই তাহলে কি জ্যাক রুসো, মন্তেস্কু, ভলতেয়ার, হব। ওকে মানে এসব প্রশ্ন কিন্তু আসে। দেখো এই প্রশ্নটা 12 নম্বর প্রশ্নটা তোমরা একটু অ্যান্সারটা জানিয়ে দাও।
ওকে 12 নম্বর প্রশ্ন দেখো, একটু অ্যান্সারটা জানিয়ে দাও ভাইয়া। তাহলে কি ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম নাকি মৌলানা আকরাম খান? ওকে দেখো ভাইয়া, তাহলে কি একটা কথা মনে রাখা, তোমরা বেশি বেশি অ্যান্সার করো, শুধু অ্যান্সার করো। তাহলে দেখো তোমরা কি ভুল গেলে তোমরা অ্যান্সার করো, তোমাদের শেখার জন্যই তো কি ক্লাস। একটা কথা মনে রাখবা, ভুল তো যাবে, ভুল তো যাবে, ভুলের পরে কি শিক্ষা। একদিনে তুমি কি হাঁটতেও পারোনি, ওকে, বারবার চেষ্টা করার পরে তুমি হাঁটা শিখেছো। একটা কথা মনে রাখবা, তুমি তোমার মাকে একবার মা বলতে পারোনি, বারবার চেষ্টা করার পরে পরে মাকে বলতে পারছো। দেখো একটা কথা মনে রাখবা, ধূমকেতু, ধূমকেতু একটা পত্রিকা, কি এটা একটা পত্রিকা। এই পত্রিকার সম্পাদন করেছেন কে? ধূমকেতু একটা পত্রিকা, যদিও কি একটা পত্রিকা, কিন্তু পত্রিকা কি একটা পত্রিকা যদি বের হয় তাহলে তো একজন ব্যক্তির দরকার হয়, মানে কি এই পত্রিকার সাথে কোন নামটি জড়িত। দেখো তাহলে কি দেখো, দেখো ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম মাহফুজ। ওকে ভাইয়া ভালো, তুমি কেমন আছো ভাইয়া? দেখো দেখো, যদিও কি ভাইয়া এটা কি জিকে ক্লাস হচ্ছে, দেখো এটা জিকে ক্লাসটি হচ্ছে ভাইয়া। দেখো তাহলে কি 12 নম্বরটা কি হবে? কাজী নজরুল ইসলাম। ওকে, তাহলে ধূমকেতু পত্রিকার সাথে কে সম্পর্ক ছিলেন? কাজী নজরুল ইসলাম, এটা মনে রাখবা। ওকে, তাহলে কে থাকবে? কাজী নজরুল ইসলাম। ওকে, সোহেল লিখছেন কাজী নজরুল ইসলাম। ওকে মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তুমি কেমন আছো? কমেন্টের মাধ্যমে একটু জানাও। ওকে, 13 নম্বর প্রশ্নটা চলে যাই। দেখো ধীরে বহে মেঘনাদ। ওকে, ধীরে বহে মেঘনাদ এর পরিচালক কে ছিলেন? ধীরে বহে মেঘনাদ এটা এর পরিচালক কে ছিলেন? দেখো একটা কথা বলে রাখবা, ধীরে বহে মেঘনাদ এর পরিচালক কে ছিলেন? শেখ নিয়ামত আলী, মৃণাল সেন, আলমগীর কবির নাকি সুভাষ দত্ত? দেখো 13 নম্বর প্রশ্নটা একটু অ্যান্সারটা তোমরা জানিয়ে দিবা। 13 নম্বর প্রশ্ন তোমরা একটু অ্যান্সারটা জানিয়ে দেবো ভাইয়া। 13 নম্বর, দেখো 13 নম্বর প্রশ্ন কে হবে? দেখো দেখো ধীরে বহে মেঘনাদ এটা কার কবি? আর দেখো 13 নম্বর প্রশ্নটা একটু তোমরা জানিয়ে দাও ভাইয়া ঝটপট। 13 নম্বর, 13 নম্বর প্রশ্ন কি ধীরে বহে মেঘনাদ এর পরিচালক কে ছিলেন? ধীরে বহে মেঘনাদ আলমগীর কবির কে ছিলেন? 13 নম্বর প্রশ্ন দেখো অ্যান্সারটা হবে কি ভাইয়া? আলমগীর কবির। ওকে, তাহলে কি হবে? আলমগীর কবির। ধীরে বহে মেঘনাদ এর পরিচালক কে ছিলেন? এটা একটু কি ধীরে বহে মেঘনাদ এর পরিচালক ছিলেন আলমগীর কবির। দেখো বিশ্ব জনে জনে গুরুত্ব তুল্য, তার তো তুল্য মানতে হবে, এটা বলেছেন। দেখো একটা কথা মনে রাখবা, আমরা কি বারবার শিখি, বারবার ভুলি, বারবার শিখতে হবে, ভুলতে হবে কম, তাহলে কি হবে? আমাদের বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। ওকে, দেখো একটা কথা মনে রাখবা, দেখো এই প্রশ্নটা 14 নম্বর প্রশ্নটা একটু অ্যান্সারটা সোহেল লিখেছেন সি নম্বর। ওকে ভাই থ্যাংক ইউ। দেখো সি নম্বর একটু অ্যান্সারটা তোমরা জানিয়ে দাও। 14 নম্বর অ্যান্সারটা তুমি জানিয়ে দাও। দেখো হোট এসেট, হোট এসেট বলতে কি বোঝো? সম্পত্তি, ক্ষমতা, সংবাদপত্র নাই রাজনীতি? দেখো 14 নম্বর প্রশ্নটা ভাইয়া তোমরা একটু জানিয়ে দাও। 14 নম্বর প্রশ্ন একটু জানিয়ে দাও ভাইয়া। 14 নম্বর প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন একটু জানিয়ে দাও। ওকে ঝটপট, সম্পত্তি, ক্ষমতা নাকি সংবাদপত্র? 14 ভাইয়া দেখো সোহেল লিখেছে 14 সি নম্বর সংবাদপত্র। ওকে ভাইয়া থ্যাংক ইউ, এটা 14 নম্বর সি অ্যান্সার। এটা হলো কি একটা সংবাদপত্রের নাম। ওকে 14 নম্বর হলে তাহলে কি হবে? সি নাম্বার হবে সংবাদপত্র। ওকে দেখো 15 নম্বরতে আমরা চলে যাই। দেখো 15 নম্বর আজকে আমরা অনেক প্রশ্ন সলভ করবো, ইনশাল্লাহ তোমরা সাথে থাকো, ভালো কিছু পাবা। ওকে দেখো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশের কোন জেলায় ভারত সীমান্তের মধ্যে নয়? দেখো এখানে একটা কি, বাংলাদেশের কোন জেলাটি ভারত বাংলাদেশের সীমান্তের মধ্যে নয়? এই প্রশ্নটা একটু অ্যান্সারটা জানিয়ে দাও। পঞ্চগড়, দেখো সাতক্ষীরা, হবিগঞ্জ নাকি কক্সবাজার? দেখো 15 নম্বর অ্যান্সারটা তোমরা দিবা ভাইয়া, এটা একটা ইজি প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন একটু অ্যান্সারটা তোমরা দিয়ে দাও। দেখো বাংলাদেশের কোন জেলায় বাংলাদেশের, দেখো বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ এবং ভারতের সীমান্তের মধ্যে নয়? দেখো পঞ্চগড়, সাতক্ষীরা নাকি হবিগঞ্জ নাকি কক্সবাজার? দেখো একটু অ্যান্সারটা তোমরা জানিয়ে দাও ভাইয়া, একটু ঝটপট একটু অ্যান্সারটা জানিয়ে দাও। কোন জেলায় বাংলাদেশের কোন জেলা? দেখো 15 সোহেল লিখেছেন কক্সবাজার। দেখো একটু সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দাও। ওকে দেখো ভাইয়া তোমরা একটু দ্রুত অ্যান্সারটা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ওকে তাহলে দেখো বাংলাদেশের কোন জেলা, বাংলাদেশের দেখো এখানে কয়েকটা 4টা জেলা আছে, 4টা জেলার মধ্যে কোন জেলাটি ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্তবর্তী নয়? একটা কথা মনে রাখবা, তাহলে কি দেখো ভাইয়া কোনটা হবে? দেখো সোহেল লিখেছেন 15 নম্বর ঘ নম্বর। ওকে ভাইয়া তাহলে হবে কোনটা? কক্সবাজার। ওকে দেখো কক্সবাজার একটা কি আমাদের সমুদ্র সৈকত, এটা আমরা জানি, একটা কি আমাদের দর্শনীয় স্থান, এটাও জানি। দেখো তারপরে প্রশ্ন চলে যাবো 16 নম্বর প্রশ্ন। দেখো আস্তে আস্তেই তোমরা কি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে যাচ্ছ। দেখো কোন স্থানটি বাংলাদেশের ছিটমহল? দেখো বাংলাদেশের, দেখো একটা মনে রাখবা, বাংলাদেশের কোন স্থানটি বাংলাদেশের ছিটমহল? এখন দেখো 3 বিঘার করিডর নাকি দহগ্রাম নাকি জাফলং নাকি দেখো রোমানি? দেখো এই প্রশ্নটা একটু অ্যান্সার দাও।
ওকে ওকে ভাইয়া, বেশি বেশি করে শেয়ার দাও, ভিডিও অনেক পাবা। ওকে দেখো অনেক কিছু পাবা, দেখো তোমরা আমাদের সাথে থাকো, দেখো আমরা তোমাদের পাশে আছি। ওকে দেখো, কোন স্থানটি বাংলাদেশের ছিটমহল অবস্থিত, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 16 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা জানিয়ে দাও ভাইয়া। 16 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা জানিয়ে দাও, বাংলাদেশের কোন স্থানটি ছিটমহল। ওকে তাহলে কি 3 বিঘার করিডর, এটা কি ভারতের দহগাম, বা একটা কথা বলে দহগাম নাকি জাফলং নাকি রোমানিয়া। দেখো এই প্রশ্নটা একটু 16 নম্বর দেখো জানিয়ে দাও, দহগাম। ওকে যদিও এটা কি লালমনিরহাটে অবস্থিত, দহগাম কোথায় অবস্থিত, লালমনিরহাট। ওকে তাহলে একটা কথা মনে রাখবা, একটা কথা 16 নম্বর তো তাহলে কি হবে, দহগাম। ওকে 15 নম্বর প্রশ্নটা দেখো, 17 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন নিরক্ষমুক্ত জেলা, এই প্রশ্নটা কি 100% আসার মতো প্রশ্ন। ওকে তাহলে কি বাংলাদেশের, দেখো বাংলাদেশের কোন জেলাটি নিরক্ষমুক্ত জেলা, দেখো এই প্রশ্নটা অ্যান্সার তোমরা একটু জানিয়ে দাও ভাইয়া। তাহলে কি বাংলাদেশের কোন জেলাটি নিরক্ষমুক্ত, এই প্রশ্নটা একটু তোমরা জানিয়ে দেবে। 17 নম্বর প্রশ্ন একটু তোমরা অ্যান্সার করবা। দেখো বাংলাদেশের কোন জেলাটি নিরক্ষমুক্ত জেলা, দেখো লেখা আছে কি ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, লালমনিরহাট। ওকে দেখো 16 নম্বর অ্যান্সার, 17 নম্বর অ্যান্সারটা তোমরা একটু জানিয়ে দাও ঝটপট। দেখো ভাইয়া 17 নম্বর অ্যান্সারটা তোমরা একটু জানিয়ে দাও, বাংলাদেশের কোন জেলাটি নিরক্ষমুক্ত জেলা, তাহলে কি লালমনিরহাট, রাজশাহী, রংপুর নাকি ময়মনসিংহ। দেখো 16 নম্বর না ভাইয়া, 17 নম্বর অ্যান্সারটা তোমরা একটু জানিয়ে দাও, বাংলাদেশের নিরক্ষমুক্ত জেলা কোনটি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো 17 নম্বর গ, রাজশাহী লিখেছেন কে, সোহেল লিখেছেন রাজশাহী, মাহফুজ লিখেছেন সি। ওকে ভাইয়া দেখো তাহলে বাংলাদেশের একমাত্র নিরক্ষমুক্ত জেলা হলো লালমনিরহাট। ওকে তাহলে মনে রাখবা কি লালমনিরহাট। ওকে তাহলে মনে রাখবা কি 17 ডি নম্বর অ্যান্সার। ওকে ভাইয়া 17 কি অ্যান্সার, ডি নম্বর অ্যান্সার, 17 ডি। ওকে তাহলে নিরক্ষমুক্ত জেলা কোনটা, আর লালমনিরহাট। দেখো তোমরা কি ইজি প্রশ্ন ভুল করো, ভুলের মধ্যেই তো শিক্ষা। এখন যদি তোমরা কোনো পরীক্ষা দিতে বসছো, আসছে বাংলাদেশের নিরক্ষমুক্ত জেলা কোনটি, তাহলে কি এই প্রশ্নটা তোমরা কি রাজশাহী করবা নাকি লালমনিরহাট করবা? 100% কোনো একদিন কোনো ভাবেই মনে হবে ওই যে ভাই আমাদের ক্লাস 10 ছিল, বলেছিল কি বাংলাদেশের নিরক্ষমুক্ত জেলা হলো কি লালমনিরহাট। ওকে সোহেল লিখেছেন ডি নম্বর। ওকে ভাই 17 ডি নম্বর, তাহলে কোথায় হবে লালমনিরহাট। ওকে দেখো পরের প্রশ্ন চলে যাই, 18 নম্বর প্রশ্ন। দেখো এই প্রশ্নটা তোমরা কি পারার মতো প্রশ্ন, যে জেলায় কি হয়েছে, দেখো যে জেলায় হাজংদের বসবাস। ওকে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাজং একটা কি উপজাতি। ওকে হাজং কি একটা উপজাতি। ওকে হাজং একটা কি উপজাতি, কোন জেলায় হাজংদের বসবাস। দেখো একটু অ্যান্সার করার চেষ্টা করো, শেরপুর, ময়মনসিংহ নাকি সিলেট নাকি নেত্রকোনা। ওকে দেখো ভাইয়া কোন জেলায় হাজংদের বসবাস। ওকে 17 নম্বর না 18 নম্বর প্রশ্নের অ্যান্সার তোমরা চেষ্টা করো, 18 নম্বর প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করো ভাইয়া, কোন জেলায় হাজংদের বসবাস। ওকে একটা কথা মনে রাখবা, যেমন বাংলাদেশের উপজাতি নিয়ে একটু কথা বলি, বাংলাদেশের উপজাতির সংখ্যা হলো 54টি। এই 54টি উপজাতির মধ্যে একটা কথা মনে রাখবা, 12টি উপজাতি কোথায় বসবাস করে, চট্টগ্রাম বসবাস করে। আর একটা কথা মনে রাখবা কি চট্টগ্রামকে বলা হয় 12 আউলিয়ার দেশ। ওকে চট্টগ্রামকে কি বলা হয়, 12 আউলিয়ার দেশ। আর একটা কথা মনে রাখবা কি চট্টগ্রামকে বলা হয় এই বাংলাদেশের প্রবেশদ্বার। ওকে তাহলে দেখো এই যে হাজং, হাজং একটা কোথায় বসবাস করে, এরা কোথায় বসবাসের ক্ষেত্রে দাঁড়িয়ে দাও, শেরপুর, ময়মনসিংহ নাকি সিলেট নাকি নেত্রকোনা। ওকে দেখো 18 নম্বর সোহেল লিখেছেন সি নম্বর। দেখো ভাইয়া তাহলে কি, দেখো সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। দেখো ভাইয়া সবাই একটু কি অ্যান্সার করার চেষ্টা করো, তোমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। বাংলাদেশে দেখো কোন হাজংদের বসবাস, হাজং একটা উপজাতি, সেই উপজাতি কয়টি, বাংলাদেশের উপজাতির সংখ্যা হলো 54টি। একটা কথা মনে রাখবা, এই 54টি উপজাতির মধ্যে 12টি উপজাতি চট্টগ্রাম বসবাস করে। আরেকটা কথা মনে রাখবা, বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে। আরেকটা কথা মনে রাখবা, চট্টগ্রামকে বলা হয় 12 আউলিয়ার দেশ। 17 নম্বর প্রশ্নটা একটু অ্যান্সারটা জানিয়ে দাও ভাইয়া, কত 18 নম্বর প্রশ্নটা অ্যান্সারটা তোমরা একটু জানিয়ে দাও হবে। দেখো তাহলে কি হবে, ওকে সোহেল বলেছেন সিলেট। ওকে ভাইয়া তাহলে কোথায় হবে, সিলেট। ওকে তাহলে কোথায় হাজংদের বসবাস, সিলেটে হাজংদের বসবাস। ওকে পরের প্রশ্ন চলে যাই, দেখো 19 নম্বর প্রশ্ন, একটু অ্যান্সারটা তোমরা দিবা। 19 নম্বর প্রশ্ন তোমরা একটু অ্যান্সারটা দিবা, বাংলাদেশের প্রথম হিমালয়, বাংলাদেশের প্রথম হিমায়িত ভন শিশুর নাম কি। ওকে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো আজকে প্রশ্ন জানি কঠিন, তবুও কি কঠিনের মাঝেই সহজ। একটা কথা বলে রাখবো, কঠিন যদি পারো সহজ তোমরা এমনি পারবা। দেখো বাংলাদেশের হিমায়িত ভন শিশুর প্রথম নাম কি। দেখো শিফরা, অস্ফরা, হোরা, টম্পা। দেখো একটু অ্যান্সারটা তোমরা দিবা। ওকে ভাইয়া একটু অ্যান্সারটা তোমরা দিবা, 19 নম্বর অ্যান্সারটা তোমরা দিবা। দেখো একটু 19 নম্বর অ্যান্সারটা কি করবা তোমরা দিবা ভাইয়া, 19 নম্বর অ্যান্সারটা একটু তোমরা দিবা। দেখো অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশের হিমায়িত ভ্রমণ শিশুর নাম কি। দেখো
ওটা হয় ভাইয়া 19 নম্বর খ, সোহেল লিখেছেন খ। ওকে ভাইয়া, অস্ফোরা। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। সামনে ভালো কিছু হবে তোমার জন্য। ওকে ভাইয়া, দোয়া রইলো। তাহলে দেখো হবে হলো 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর হলো কি অস্ফোরা। ওকে, তাহলে মনে রাখবা। 20 নম্বর প্রশ্ন চলে যাই। দেখো 20 নম্বর প্রশ্ন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। ওকে, দেখো জীবনতরী কি? ওকে ভাইয়া, দেখো জীবনতরী কি, একটা কথা মনে রাখবা। জীবনতরী কি একটা কাব্যগ্রন্থ, একটা ভাসমান হাসপাতাল, নাকি একটা সিনেমা, নাকি একটা সংগঠন? দেখো 19 নম্বর প্রশ্ন, 20 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা জানিয়ে দাও। জীবনতরী, জীবনতরী আসলে একটা কি? এটা কি কোনো কাব্যগ্রন্থ, এটা কোনো ভাসমান হাসপাতাল, নাকি সিনেমা হল, নাকি একটা সংগঠন? দেখো 19 নম্বর প্রশ্নটা একটু অ্যান্সারটা জানিয়ে দাও ভাইয়া। 19 সোহেল লিখেছেন ক, এটা হলো কাব্যগ্রন্থ। দেখো ভাইয়া, সবাই একটু কি দ্রুত অ্যান্সার করার চেষ্টা করো। 19 নম্বর একটু অ্যান্সারটা তোমরা জানিয়ে দাও ভাইয়া। 19 নম্বর অ্যান্সারটা তোমরা একটু জানিয়ে দাও। দেখো কি 19 নম্বর সোহেল লিখেছেন ক নম্বর। ওকে ভাইয়া, মনে রাখবা জীবনতরী একটা কি ভাসমান হাসপাতাল। কি এটা হলো হাসপাতাল। যদিও কি তোমরা আজকে নতুন দেখছো, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবা। জীবনতরী একটা কি ভাসমান হাসপাতাল। ওকে, যে হসপিটালটি কোথায় নৌকায় ফেরি করে ঘুরে বেড়ায়, নৌকায় ফেরি করে ঘুরে বেড়ায়, তাহলে এটা জীবনতরী কি একটা হসপিটাল, মনে রাখবা। এই হসপিটালটা কোথায়? ভাসমান। ওকে, আমরা দেখো বিভিন্ন অঞ্চলে দেখতে পাই, বিশেষ করে যেটা নদীমাতৃক, নদীর পাশে যে অঞ্চলটি গড়ে ওঠে, তাকে বিশেষ করে দেখতে পারবা কি নৌকায় ফেরি করে কোথায় একটা ভাসমান হসপিটাল বের হয়, এটাকে বলা হয় জীবনতরী একটা কি ভাসমান হসপিটাল। ওকে ভাইয়া, দেখো পরের প্রশ্ন আমরা চলে যাই। দেখো 21 নম্বর প্রশ্নটা অ্যান্সারটা তোমরা জানিয়ে দিবা। 21 নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটু তোমরা করার চেষ্টা করো ভাইয়া। দেখো 21 নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটু তোমরা করার চেষ্টা করো। দেখো 21 নম্বর, ওয়ান এলিফ্যান্ট কোন দেশের রাজনৈতিক ঘটনার সাথে জড়িত? দেখো ওয়ান এলিফ্যান্ট কোন দেশের রাজনীতির সাথে জড়িত? দেখো বাংলাদেশ, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন। 21 নম্বর, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, দেখো ভুল যাক, কিন্তু একটা কথা মনে রাখবা কি, তোমরা কমেন্ট করার চেষ্টা করো। দেখো ভাইয়া, ওয়ান এলিফ্যান্ট এটা একটা কি, এটা কোন, এটা একটা রাজনৈতিক সংগঠন। ওয়ান এলিফ্যান্ট এটা একটা কি রাজনৈতিক সংগঠন, কিন্তু কোন দেশের সাথে সম্পর্কিত? দেখো বাংলাদেশ, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, নাকি গ্রেট ব্রিটেন? দেখো দেখো এই প্রশ্নটা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো ভাইয়া, তোমরা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। এই প্রশ্নটা ওয়ান এলিফ্যান্ট কোন দেশের রাজনীতির সাথে জড়িত? তাহলে একটা কথা মনে রাখবে কি, এটা হলো বাংলাদেশের একটা রাজনৈতিক সংগঠন। ওকে, ওয়ান এলিফ্যান্ট এটা কি একটা বাংলাদেশের রাজনৈতিক সংগঠন, এটা কিন্তু সাম্প্রতিক আসলেও আসতে পারে। দেখো তোমরা মনে রাখবা। ওকে, ওয়ান এলিফ্যান্ট বাংলাদেশের একটা রাজনৈতিক সংগঠন। দেখো পরের প্রশ্ন, বাংলাদেশের কোন জাতীয় সংসদের প্রধানমন্ত্রী প্রশ্ন পর্ব চালু হয়? দেখো বাংলাদেশের কোন জাতীয় সংসদ, একটা মনে রাখবে জাতীয় সংসদ বাংলাদেশের কোন জাতীয় সংসদে দেখো প্রধানমন্ত্রী প্রশ্ন পর্ব চালু হয়। আর কি আমরা দেখতে পারি এই যে সংসদে কি হয়, সবাই কি 300 জন 350 জন বসে কি হয়, একটা কি বিল পাস হয়। ওকে, তাহলে দেখো 350 জন বসে কি আলাপ আলোচনা হয়, কোন জায়গার কোন সমস্যা, এই সমস্যা সমাধান হয়। একটা কথা মনে রাখবা, কোন সংসদ থেকে, জাতীয় কোন সংসদ থেকে এই নিয়মটা চালু হয়? লেকচার স্যার চিনছেন? যদিও চিনতে পারি নাই। দেখো আরবি নাম চেনা যায় না ভাইয়া ওরকম ভাবে, ভালোভাবে দেখো। তাহলে দেখো বাংলাদেশের কোন জাতীয় সংসদের প্রধানমন্ত্রী প্রশ্ন পর্ব চালু হয়? দেখো প্রথম সংসদে, দ্বিতীয় সংসদে, সপ্তম সংসদে, নাকি অষ্টম সংসদে? একটা কথা মনে রাখবা, জাতীয় চতুর্থ সংসদীয় নিয়ে আছে, চতুর্থ সংসদীয় বলা হয় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, রাষ্ট্রপতি শাসিত সংবিধান। দেখো একটা কথা মনে রাখবা, তাহলে কোন সংসদে নিতে হয়? সপ্তম সংসদে, মনে রাখবা সপ্তম সংসদে নিতে। ওকে, এটা বাংলাদেশের কোন জাতীয় সংসদের প্রধানমন্ত্রী প্রশ্ন পর্ব চালু হয়? তাহলে মনে রাখবা কি সপ্তম সংশোধনীতে প্রথম একটা কি হয়, প্রধানমন্ত্রী প্রশ্ন পর্ব চালু হয়। ওকে, তাহলে কোথায় কোনটা অ্যান্সার হয় ভাইয়া? সপ্তম। ওকে, তাহলে অ্যান্সার হবে কি সপ্তম সংশোধনীয়। দেখো পরের প্রশ্ন চলে যাই ভাইয়া। দেখো পরের প্রশ্ন 23 নম্বর প্রশ্ন। ওকে, 23 নম্বর প্রশ্ন চলে যাবে। দেখো রাজশাহীর বড় কুঠিরিয়া নির্মিত হয়। দেখো দেখো ভাইয়া প্রশ্নটি 23 নম্বরের অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তোমরা। দেখো রাজশাহী বড় কুঠিয়া নির্মাণ হয়, দেখো কার আমলে? একটা কথা মনে রাখবে, এটা কার আমলে? কার আমলে? ওকে, রাজশাহী বড় কুঠিয়া কি নির্মিত হয় কার আমলে? ইংরেজদের আমলে, ডাচদের আমলে, রানী ভবানীর আমলে, নাকি শায়েস্তা খানের আমলে? দেখো তাহলে হবে কি ভাইয়া? রানী ভবানীর আমলে। ওকে, একটা কথা মনে রাখবা, বড় কুঠিয়া নির্মাণ হয় কার আমলে? রানী ভবানীর আমলে। ওকে, পরের প্রশ্ন চলে যাই। দেখো পরের প্রশ্ন। ওকে ভাইয়া, পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নটা কি আসতে পারে?
দেখো মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, রক্ত সোপান। ওকে ভাইয়া, যেহেতু বাংলাদেশ এখন কি কিছুদিন আগেই আমরা কি করেছি, স্বাধীন করেছি আবার, তাহলে দেখো এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। রক্ত সোপান কোথায় অবস্থিত? দেখো ঢাকা সেনানিবাসে, সৈয়দপুর সেনানিবাসে, সারদা পুলিশ লাইন একাডেমিতে, নাকি রাজেন্দ্র প্রসাদ সেনাবাহিনীতে। একটা কথা মনে রাখবা, এই যে সারদা পুলিশ একাডেমি, এটা হলো বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমি, যেটা প্রতিষ্ঠিত হয় কত সালে? মনে রাখবা 1912 সালে। ওকে, কত সালে? 1912 সালে। কোথায় ভাইয়া? এটা মনে রাখবা, কোথায়? রাজশাহীতে। ওকে, কোথায়? রাজশাহীতে। ওকে, তাহলে এটা মনে রাখবা, রাজশাহীতে। তাহলে দেখো, তাহলে কোথায় হবে? একটু অ্যান্সারটা তোমরা জানিয়ে দাও। ওকে ভাইয়া, তাহলে মুক্তি সোপান কোথায় অবস্থিত? রাজেন্দ্র সেনানিপুর। ওকে, রাজেন্দ্রপুর সেনানিবাসে। ওকে, তাহলে খ নম্বর অ্যান্সার হবে ভাইয়া, রাজেন্দ্রপুর সেনানিবাসে। দেখো পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন 25 নম্বর প্রশ্ন। দেখো সোমপুর বিহার কোথায় অবস্থিত? ওকে ভাইয়া, দেখো সোমপুর বিহার কোথায় অবস্থিত? দেখো সোমপুর বিহার কোথায় অবস্থিত? একটা কথা মনে রাখবা, সোমপুর বিহার কোথায় অবস্থিত? দেখো রাজশাহীতে, রংপুর, কুমিল্লা, নাকি নওগাঁ? দেখো এই প্রশ্নটা অ্যান্সারটা তোমরা একটু জানিয়ে দাও। সোমপুর বিহার কোথায় অবস্থিত? ভাইয়া দেখো সোমপুর বিহার কোথায় অবস্থিত? রাজশাহীতে, রংপুরতে, কুমিল্লায়, নাকি নওগাঁ? দেখো সোমপুর বিহার 25 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু জানিয়ে দাও। সোমপুর বিহার কোথায় অবস্থিত? দেখো ভাইয়া সোমপুর বিহার হবে কোথায়? নওগাঁ জেলায় অবস্থিত। ওকে, নওগাঁ জেলায় অবস্থিত সোমপুর বিহার। কোথায় অবস্থিত? নওগাঁ জেলায় অবস্থিত। ওকে, তাহলে দেখো অ্যান্সার হবে কি? ডি নম্বর। ওকে, সোহেল লিখেছেন ডি নম্বর, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে কি সোমপুর বিহার কোথায় অবস্থিত? নওগাঁ জেলায় অবস্থিত। ওকে, দেখো পরের প্রশ্ন চলে যাই। দেখো 26 নম্বর প্রশ্ন, জননী ও গর্বিত বর্ণমালার ভাস্কর্য স্থাপত্যকে। জননী এবং কি গর্বিত, এটা একটা কি বর্ণমালা। দেখো ভাস্কর্যের স্থাপিতকে, ভাস্কর্যের দেখো স্থাপতিকে। দেখো নিতান কুন্ডু, মইনুল হক, নইনুল হক, দেখো কি হামিদুল খান। দেখো এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু জানিয়ে দাও ভাইয়া। দেখো 26 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা কি করো, একটু জানিয়ে দাও। দেখো 26 নম্বর প্রশ্ন ভাইয়া, একটু অ্যান্সারটা তোমরা জানিয়ে দাও, বেশি বেশি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। তাকে কি হবে ভাইয়া? ঘ নম্বর অ্যান্সার হবে মইনুল হক। ওকে, তাহলে জননী ও গর্বিত বর্ণমালার কে হবে হলে মইনুল হক। ওকে, অ্যান্সারটা হবে কি ভাইয়া? মইনুল হক। জননী ও গর্বিত বর্ণমালার ভাস্কর্যের স্থপিতকে মইনুল হক। ওকে, দেখো 27 নম্বর প্রশ্ন চলে যায় ভাইয়া, অনেক প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। 27 নম্বর প্রশ্ন, দেখো আনন্দ বিহার কোথায় অবস্থিত? ওকে, আনন্দ বিহার ময়নামতি, পাহাড়পুর, মস্তানগড়, নাকি সোনারগাঁও? দেখো দেখো ময়নামতি, পাহাড়পুর, মস্তানগড়, নাকি সোনারগাঁও? দেখো ভাইয়া, দেখো 27 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু জানাও। 27 নম্বর প্রশ্ন, দেখো কোথায় অবস্থিত? দেখো আনন্দ বিহার কোথায় অবস্থিত ভাইয়া? একটু 27 নম্বর প্রশ্নটা একটু অ্যান্সারটা জানিয়ে দাও। এটা 27 নম্বর হবে কি? ময়নামতিতে। ওকে, পাহাড়পুর, ময়নামতি। ওকে, তাহলে দেখো, তাহলে কি পাহাড়পুর কোথায়? বৌদ্ধ বিহার। ওকে, পাহাড়পুর মনে রাখবা, এটা হলো বৌদ্ধ বিহার। মস্তানগড় একটা কথা মনে রাখবা, বগুড়া। ওকে, বগুড়া। মস্তানগড় কোথায়? বগুড়া। সোনারগাঁও, দেখো সোনারগাঁও একটা কি বাংলাদেশের বিখ্যাত হোটেল, এটা মনে রাখবা। একটা কোথায়? 27 নম্বর, তাহলে কি আনন্দ বিহার কোথায় অবস্থিত ভাই? ময়নামতিতে। ওকে, দেখো পরের প্রশ্ন চলে যাই, দ্রুত আমরা দ্রুত প্রশ্নের অ্যান্সার করবো। দেখো 28 নম্বর প্রশ্ন, একটা কথা মনে রাখবা, জননী ও গর্বিত বর্ণমালার। দেখো 28 নম্বর, এটা কি আমরা জানি কোথায়? দেখো জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্য কোথায় অবস্থিত? দেখো এটা প্রশ্ন কিন্তু পাইলাম, আর আগেও একটা প্রশ্ন এমন পেয়েছিলাম। জননী, দেখো কি হয়েছে? জননী ও গর্বিত ভাস্কর্য কোথায় অবস্থিত? দেখো তাহলে কোথায় অবস্থিত? দেখো 27 নম্বর, একটু 28 নম্বর অ্যান্সারটা তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। তাহলে দেখো মিঠাপুকুর, রংপুর, কালিয়াকৈর, গাজীপুর, নাকি পরিবার, ঢাকা, নাকি মোহাম্মদপুর, ঢাকা? দেখো এই প্রশ্নটা একটু অ্যান্সারটা তোমরা জানিয়ে দিলাম। মনে রাখবে কি? পরিবার। দেখো পরিবার, ঢাকা। ওকে, অ্যান্সারটা হবে কি ভাইয়া? অ্যান্সারটা হবে পরিবার, ঢাকা। ওকে, তাহলে অ্যান্সারটা হবে সি নাম্বার। ওকে, দেখো পরের প্রশ্ন আমরা চলে যাই। দেখো 29 নম্বর প্রশ্ন, দেখো মস্তানগড়, এটা মস্তানগড়ের প্রাচীন নাম পুণ্ডনগর। ওকে, একটা কথা মনে রাখবে, এখানে লিখে দেওয়া হয়েছে কি মস্তানগড়ের প্রাচীন নাম হলো পুণ্ডনগর। দেখো মস্তানগড় এবং প্রাচীন পুণ্ডবর্ধন নগরীতে যে একই যে এই শনাক্ত করেন। দেখো তাহলে এই প্রশ্নটা অ্যান্সার তোমরা একটু দাও। মস্তানগড় এবং প্রাচীন পুণ্ডবর্ধন নগরী যে একইকে একটি শনাক্ত করেন তাকে কি বলা হয়? দেখো তাহলে দেখো এটা কি হবে, একটু অ্যান্সারটা একটু জানিয়ে দাও। মস্তানগড় এবং প্রাচীন পুণ্ডনগর। দেখো 29 নম্বর প্রশ্নটা একটু জানিয়ে দাও ভাইয়া। চিনেছি ভাইয়া, তোমাকে চিনেছি। দেখো 29 নম্বর প্রশ্নটার অ্যান্সারটা তোমরা একটু জানিয়ে দাও ভাইয়া। 29 নম্বর। ওকে, 29 নম্বর প্রশ্নটা একটু জানাই। তাহলে অ্যান্সারটা 29 নম্বর প্রশ্নটার অ্যান্সার হবে কি? কানিংহাম। ওকে, তাহলে 29 নম্বর প্রশ্নটা হবে কি? কানিংহাম। ওকে,
দেখো এটা 29 নম্বর প্রশ্নটা হবে কি কানিংহাম। ওকে সোহেল ভাইয়া থ্যাংক ইউ। 29 নম্বর প্রশ্ন হবে কানিংহাম। ওকে দেখো পরের প্রশ্ন চলে যাই 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্ন আমরা চলে যাই। দেখো 30 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি বাংলাদেশ সবথেকে ছোট বিভাগ কোনটি। ওকে দেখো বাংলাদেশের বিভাগ কয়টি এটা জানো তো তোমরা সবাই, 8টি বিভাগ রয়েছে। এই 8টি বিভাগের মধ্যে সবথেকে ছোট বিভাগ কোনটি। দেখো এটা কি খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ। দেখো তাহলে সবথেকে ছোট বিভাগ কোনটি ভাইয়া। দেখো একটু তোমরা এই অ্যানসারটা একটু জানিয়ে দাও। সব থেকে ছোট বিভাগ। ওকে দেখো তোমরা একটা কথা মনে রাখবা, সব সময় কি প্রশ্ন সলভ করার চেষ্টা করবা, তাহলেই দেখবা কি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়ে তোমাদের প্রশ্ন মনে হয়ে যাবে। ওকে দেখো 30 নম্বর প্রশ্নের অ্যানসারটা তোমরা একটু জানিয়ে দাও ভাইয়া। 30 নম্বর প্রশ্নের একটু অ্যানসারটা জানিয়ে দাও। ওকে দেখো 30 নম্বর কি হবে তোমরা একটু জানিয়ে দাও। 30 নম্বর খুলনা, বরিশাল, রাজশাহী নাকি ময়মনসিংহ। দেখো তাহলে 30 নম্বর হবে কি ভাই সব থেকে ছোট বিভাগের নাম হলো কি ময়মনসিংহ। ওকে সব থেকে ছোট বিভাগ হলো ময়মনসিংহ বিভাগ। ওকে তাহলে দেখো পরের প্রশ্ন আমরা চলে যাই 31 নম্বর প্রশ্নতে চলে যাব। দেখো 31 নম্বর প্রশ্নতে বলা হয়েছে বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি। দেখো ওকে ভাইয়া সোহেল রানা প্রশ্ন করেছেন ডি নম্বর। ওকে সোহেল প্রশ্ন করেছেন ডি। ওকে ভাইয়া দেখো পরের প্রশ্ন আমরা চলে যাই 31 নম্বর প্রশ্ন। দেখো বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি। সেন্ট মার্টিন, 7 গ্রাম, মুজিবনগর, 14 গ্রাম। দেখো সব থেকে ছোট ইউনিয়ন। ওকে ভাই এই অ্যানসারটা একটু তোমরা দাও। দেখো আমরা কি ইউনিয়নের যে ইউনিয়ন পর্যায়ে যে একটা কি হয় নির্বাচন হয় একে বলা হয় গ্রাম্য সরকার। একটা কথা মনে রাখবা গ্রাম্য সরকার। ওকে ইউনিয়ন পরিষদ এই একটা ইউনিয়নে কয়জন 13 জন মেম্বার নিয়ে গঠন করা হয়। 13 জন মেম্বার নিয়ে গঠন করা হয়। একটা কথা মনে রাখবা 13 জনের মধ্যে একজনকে বলা হয় চেয়ারম্যান। আর কি 9টা ওয়ার্ড নিয়ে একটা ইউনিয়ন গঠিত হয়। কয়টা মনে রাখবা 9টা ওয়ার্ড নিয়ে একটা ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। এই 9টা ওয়ার্ডের প্রধান যে থাকেন তিনি হলো চেয়ারম্যান। মনে রাখবা এই 9টা ওয়ার্ডের যিনি প্রধান থাকেন তাকে বলা হয় কি চেয়ারম্যান। আর এই চেয়ারম্যানের আওতায় আরো 12 জন সদস্য থাকে। তারা হলো কি 9 জন ওয়ার্ড, 9টা ইউনিয়নের 9 জন মেম্বার এবং 3 ইউনিয়নে 1 মহিলা মেম্বার। ওকে 3 ইউনিয়নে 1 মহিলা মেম্বার আর একজন চেয়ারম্যান। টোটাল কয়জন 13 জন সদস্য নিয়ে একটা ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। ওকে তাহলে দেখো 31 নম্বর হবে সেন্ট মার্টিন। ওকে সোহেল লিখেছেন সেন্ট মার্টিন। তাহলে একটা কথা ওকে ভাই রাইট অ্যান্সার কোনটা সেন্ট মার্টিন। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদের নাম হলো সেন্ট মার্টিন। একটা কথা মনে রাখবা ভাইয়া ইউনিয়ন পরিষদ কয়টি সদস্য নিয়ে গঠিত করা হয়। ইউনিয়ন পরিষদ একটা কথা মনে রাখবা ইউনিয়ন পরিষদ কয়টি সদস্য নিয়ে 13 জন সদস্য নিয়ে গঠন করা হয়। 13 জনের মধ্যে মনে রাখবা এই যে 13 জনের মধ্যে একজন চেয়ারম্যান। ওকে একজন কি চেয়ারম্যান নিয়ে গঠিত করা হয়। আর কি 9 জন মেম্বার এবং 3 জন মহিলা মেম্বার। ওকে তাহলে দেখো 9 3 12 একে 13 জন। ওকে এটা হলো একটা স্থানীয় সরকার বা ইউনিয়ন পরিষদের মেম্বার তালিকা। ওকে ইউনিয়ন পরিষদের কি তালিকা। ওকে দেখো তাহলে পরের প্রশ্ন চলে যাই আমরা। পরের প্রশ্ন চলে যাব। দেখো 32 নম্বর প্রশ্ন। 32 নম্বর প্রশ্নটা একটু অ্যানসারটা জানিয়ে দাও তোমরা। দেখো 32 নম্বর বলা হয়েছে কেয়ার একটি কি। এটা কি বাংলাদেশের এনজিও নাকি আমেরিকান এনজিও নাকি কানাডার এনজিও নাকি ড্যানিশ। দেখো ভাইয়া এটা একটা যদিও কি এটা একটা কিন্তু বহির্বিশ্বের প্রশ্ন। দেখো এটা কি কেয়ার একটা কি এটা একটা এনজিওর নাম। আমি মানলাম কি এটা একটা এনজিও। ওকে এটা একটা এনজিও কিন্তু কোন দেশের এনজিও ভাইয়া এটা মনে রাখবা কি এই কেয়ার একটা কোথার এনজিও এটা হলো আমেরিকান একটা এনজিও। ওকে আমাদের যেমন এনজিওর নাম আছে কি আশা ব্যাংক আমরা জানি, আশা, সোনালী। ওকে এটা আমরা কিন্তু জানি শাপলা, এগুলো কি আমাদের দেশের এনজিওর নাম। আর দেখো এটা কথা মনে রাখবা আমেরিকার একটা এনজিওর নাম কেয়ার। ওকে আমেরিকার একটা এনজিওর নাম কি কেয়ার। দেখো একটা কথা মনে রাখবা এই যে আমি বলেছিলাম প্রত্যক্ষ খাত আর হলো পরোক্ষ খাত। দেখো এই এনজিও গুলো যে সকল কি আমাদের বাংলাদেশের সরকারকে ভ্যাট দেয় বা কর দেয় এটাই হলো আমাদের কি পরোক্ষ খাতের মধ্যে পড়ে। আর এই সব খাত থেকে বাংলাদেশ সরকার সব থেকে বেশি কি টাকা আয় করে থাকেন। দেখো পরের প্রশ্ন চলে যাই। দেখো পরের প্রশ্ন তাহলে হবে কি ভাইয়া এটা হবে হলো আমেরিকান এনজিও। ওকে দেখো পরের প্রশ্ন মার্কিন। দেখো কোন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউস এ বসবাস করেন। তাহলে একটা কথা মনে রাখবা মার্কিন প্রেসিডেন্ট যেখানে বসবাস করেন তাকে বলা হয় হোয়াইট হাউস। ওকে দেখো তাহলে কি মার্কিন প্রেসিডেন্ট যেখানে বসবাস করেন তাকে বলা হয় কি হোয়াইট হাউস। দেখো মার্কিন প্রেসিডেন্ট কোন প্রেসিডেন্ট এই হোয়াইট হাউসে বসবাস করেন। আব্রাহাম লিঙ্কন নাকি বেনিয়ামিন হংকং। দেখো জর্জ ওয়াশিংটন নাকি রুজভেল্ট। দেখো তাহলে হবে ভাইয়া কি যেহেতু 33 নম্বর প্রশ্নটা একটু তোমরা অ্যানসারটা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। 33 নম্বর ভাইয়া 33 নম্বর প্রশ্নটা একটু অ্যানসারটা জানিয়ে দাও। মার্কিন কোন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বসবাস করেননি। ওকে দেখো তাহলে 33 নম্বর প্রশ্নটা একটু অ্যানসারটা জানিয়ে দেওয়ার চেষ্টা করো ভাইয়া। তাহলে হবে কি জর্জ ওয়াশিংটন। ওকে একটা কথা মনে রাখবা জর্জ ওয়াশিংটন বাংলা আমেরিকান প্রথম রাষ্ট্রপতি ছিলেন। ওকে মনে রাখবা তাহলে জর্জ ওয়াশিংটন কি ছিলেন আমেরিকান প্রথম রাষ্ট্রপতি ছিলেন।
আর একটা কথা মনে রাখবা, এই হোয়াইট হাউসে একমাত্র তিনি বসেননি। ওকে, তাহলে জর্জ ওয়াশিংটন মনে রাখবা 33 নাম্বার। ওকে ভাই, সোহেল লিখেছেন সি নাম্বার। ওকে ভাই, থ্যাংক ইউ। তাহলে দেখো কি বলা হয়েছে, হোয়াইট হাউসে বসেননি কে? জর্জ ওয়াশিংটন। একটা কথা বলে, যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন কে? জর্জ ওয়াশিংটন। ওকে, দেখো ইলেকট্রিসিটি প্রবলেম। ওকে, তোমরা লাইনে থাকো। ওকে ভাই, তোমরা লাইনে থাকো ইলেকট্রিসিটি কারেন্ট বিদ্যুতের জন্য। ওকে ভাইয়া, দেখো একটু লাইনে থাকো তোমরা, পরে প্রশ্ন চলে যাবো ইনশাল্লাহ। দেখো তোমরা একটু লাইনে থাকো, একটু ওয়েট করো ভাইয়া, একটু ওয়েট করো। প্রচুর বৃষ্টি, বাইরে প্রচুর বৃষ্টি, মেঘ ঝড় হচ্ছে, তার কারণে আর কি ইলেকট্রিসিটি প্রবলেম। সমস্যা নাই, আমাদের কি আইপিএস আছে ইনশাল্লাহ। তোমরা আমাদের সাথে থাকো। একটা কথা মনে রাখবা, সাথে ধৈর্য সবসময় কি করে মানুষকে সুগম পথ দেখায়। ধৈর্য সবসময় কি করে মানুষকে সঠিক পথ দেখায়। দেখো ইলেকট্রিসিটি প্রবলেম হতেই পারে ভাই, আমরাও কি রাস্তায় যাই, রাস্তায় যেতে যেতে কি হয়। ওকে ভাই, তোমরা লাইনে থাকো। দেখো তোমরা একটা লাইনে থাকো ভাইয়া, তোমরা লাইনে থাকো। একটু ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে আর কি একটু তোমাদের কষ্ট হতে। দেখো চলে এসেছি আমরা। দেখো আর কি বাইরে ভাইয়া, বাইরে প্রচুর বৃষ্টি ঝড় হচ্ছে, তার কারণে বিদ্যুৎ চলে গেল, কিন্তু কোনোই কি ভয়ের কোনো কারণ নাই, আমরা তোমাদের সাথে আছি ইনশাল্লাহ, আইপিএস আছে। দেখো দেখো কি বলা হয়েছে, মার্কিন কোন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বসবাস করেননি? তাহলে কি দেখো, দেখো কোন প্রেসিডেন্ট ভাইয়া, আমরা বললাম কি কোন প্রেসিডেন্ট। দেখো কোন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বসবাস করে? জর্জ ওয়াশিংটন। তাহলে মনে রাখো কি জর্জ ওয়াশিংটন। ওকে, জর্জ ওয়াশিংটন। এটা যদিও কি তিনি ছিলেন প্রেসিডেন্ট, সর্বপ্রথম রাষ্ট্রপতি ছিলেন জর্জ ওয়াশিংটন। ওকে, দেখো আমরা পরের প্রশ্ন চলে যাই। দেখো আমরা পরের প্রশ্নে চলে যাবো ভাইয়া। দেখো তোমাদের ধৈর্য ধরে থাকার জন্য থ্যাংক ইউ ভাইয়া। আসলে বিদ্যুৎ চলে যেতেই পারে। দেখো একটা কথা বলে রাখবা, ধৈর্য ধরে থাকলে সবই সম্ভব। দেখো একটা পরে গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে যাবো ভাইয়া, আমরা কি অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চলে যাই। দেখো প্রশ্নটা বলা হয়েছে কি, পৃথিবীর দীর্ঘতম টানেল। ওকে, দেখো যেমন বাংলাদেশের একটা টানেল আছে, তার নাম হলো কি বঙ্গবন্ধু টানেল। ওকে, আমরা এটা সবাই জানি। এখন দেখো পৃথিবীর, এটা কি, এটা পৃথিবীর দীর্ঘতম টানেল কোথায় অবস্থিত? চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স নাকি জাপান? দেখো পৃথিবীর দীর্ঘতম টানেল কোথায় অবস্থিত? পৃথিবীর দীর্ঘতম টানেল কোথায় অবস্থিত? ওকে, দেখো এই অ্যান্সারটা তোমরা একটু দিবা ভাইয়া। 34 নম্বর অ্যান্সারটা একটু তোমরা দিবা। দেখো 34। ওকে, দেখো কোথায়? চীনে, যুক্তরাষ্ট্রে, ফ্রান্সে নাকি জাপানে? দেখো ওকে ভাইয়া, 34 নম্বর লিখেছেন সোহেল, লিখেছেন ক নম্বর চীন। দেখো ভাইয়া একটু ভালো করে অ্যান্সার আছে, তাহলে হবে কোথায় ভাইয়া? জাপান। ওকে, পৃথিবীর দীর্ঘতম টানেল কোথায় অবস্থিত? জাপানে। ওকে ভাইয়া, তাহলে জাপানে। ওকে, এটা মনে রাখবো। আমরা 35 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো তাহলে দেখো, এই যে আমরা কি বারবার ভুল করি, ভুলের মাধ্যমে কিন্তু শিক্ষা হয়। তুমি যেটা ভুল করছো এখন, যেটা ভুল করছে, এটা আর কখনোই ভুল করবা না। ওকে, তাহলে দেখো কি পরের প্রশ্ন আমরা চলে যাব। দেখো আবু গারিব এটা কি কারাগারের নাম? ওকে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইয়া, এটা কি স্টার প্রশ্ন। ওকে, দেখো বিভিন্ন প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসে। দেখো আবু গারিব একটা কি জেলখানার নাম বা কারাগারের নাম? এই কারাগারটা কোথায়? আবু গারিব কারাগারটা কোথায়? দেখো একটু প্রশ্নটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো ভাইয়া। 35 নম্বর প্রশ্ন অ্যান্সার দেওয়ার তোমরা চেষ্টা করো। 35। দেখো ইরাকে, ইরানে, কুয়েতে নাকি লিবিয়ায়? দেখো কুয়েতের রাজধানী মনে রাখবা কুয়েত সিটি, ইরাকের রাজধানীর নাম তেহরান মনে রাখবা। ওকে, ইরাক, ইরান। দেখো ইরাক নাকি ইরান, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য হয়, আমাদের বিভিন্ন ভেজাল লাগে। দেখো 35 নম্বর অ্যান্সারটা তোমরা একটু জানিয়ে দাও ভাইয়া। ওকে, ইরাক। ওকে, তাহলে অ্যান্সারটা হবে কি ভাইয়া? 35। ওকে, সোহেল লিখেছেন বি নম্বর ইরাক। ওকে, দেখো তাহলে আবু গারিব একটা কি কারাগারের নাম, এই কারাগারটা কোথায় অবস্থিত? যেমন কি ইরাকে মনে রাখবা। ওকে, ওকে ভাইয়া, তাহলে কোথায় মনে রাখবা? ইরাকে। দেখো এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো সিরিয়া লিওনের রাজধানী কোনটা? দেখো একটা কথা মনে রাখবা, আমাদের কি ভাষার নামও বাংলা। এই যে সিরিয়া লিওন, এই দেশের ভাষার নামও বাংলা, পৃথিবীতে এক দ্বিতীয়। ওকে, বাংলাদেশ একটি, এবং কি এই যে সিরিয়া লিওন, এই একটা দেশ, এর ভাষাও কি বাংলা। তাহলে মনে রাখবা সিরিয়া লিওনের ভাষাও কি বাংলা, কিন্তু এর দেখো রাজধানীর নাম কি? দেখো কেপটাউন,
ফ্রি টাউন, লিমা, শুভা। দেখো 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 একটু অ্যান্সারটা তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো ভাইয়া। 36 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা জানিয়ে দেওয়া, তাহলে কি হয় ভাইয়া? আচ্ছা, একটা কথা মনে রাখবা, পেরু। পেরুর রাজধানীর নাম হলো লিমা। দেখো পেরুর রাজধানীর নাম কি? লিমা। আর মনে রাখবা সারিয়া লিওনের রাজধানী হলো কি? ফ্রি টাউন। ওকে, তাহলে কি হবে ভাইয়া? ফ্রি টাউন। ওকে, এটা প্রশ্নটা মনে রাখবা। ওকে, পরের প্রশ্ন চলে যাই। দেখো 37 নম্বর প্রশ্ন। দেখো 37 নম্বর প্রশ্ন, ফেয়ারফ্যাক্স মিডিয়া কোন দেশ ভিত্তিক? দেখো ফেয়ারফ্যাক্স একটা কি? মিডিয়া, সংবাদপত্র। ওকে, এটা একটা কি? তোমাদের আমাদের যেমন একটা মিডিয়া এনটিভি, আরটিভি, দেশ টিভি, এটাও কি একটা মিডিয়া। ফেয়ারফ্যাক্স এটা কি? মিডিয়া। এটা কোন দেশের মিডিয়া? ভারতের, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার নাকি ইন্দোনেশিয়া? দেখো 37 নম্বর প্রশ্নের অ্যান্সার তোমরা করার চেষ্টা করো ভাইয়া। তাহলে কোটা হবে? দেখো এটা অ্যান্সার হবে ভাইয়া অস্ট্রেলিয়ার একটা কি মিডিয়ার নাম ফেয়ারফ্যাক্স। ওকে, অস্ট্রেলিয়ার কি একটা মিডিয়া। ওকে, আমরা দেখো 38 নম্বর প্রশ্ন চলে যাব। 38 নম্বর প্রশ্ন অতি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইয়া। দেখো প্রাচীন, দেখো চীনের প্রাচীর চীন দেশের কোন সীমান্তে অবস্থিত? দেখো আমরা কি জানি চীনের প্রাচীর পৃথিবীর সব থেকে শক্তিশালী একটা পাওয়ারফুল। ওকে, যেখানে টপকানো সম্ভব নয়। ওকে, দেখো এখন এই যে চীন একটা দেশ, চীনের কোন জায়গায় এই প্রাচীরটি অবস্থিত? উত্তরে, পশ্চিমে, পূর্বে নাকি দক্ষিণে? একটু এই অ্যান্সারটা তোমরা 38 নম্বর অ্যান্সারটা একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করো ভাইয়া। দেখো 38 নম্বর প্রশ্ন একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। চীনের প্রাচীর চীনের কোন সীমান্তে অবস্থিত? উত্তরে, দক্ষিণে, পশ্চিমে নাকি পূর্বে? দেখো তোমরা একটু কমেন্ট করে জানাও আমাদের। দেখো চীনের প্রাচীর কোন দেশের, সরি, চীনের প্রাচীর চীনের কোন অঞ্চলে বা কোন দিকে অবস্থিত? চীনের পশ্চিমে, চীনের দক্ষিণে, চীনের উত্তরে নাকি চীনের পূর্বে? দেখো তাহলে ওকে, তাসবির আয়ামিন দেখছেন। ওকে, সেজন্য থ্যাংক ইউ। দেখো দেখো তুমিও জানার চেষ্টা করো চীনের প্রাচীর চীনের কোন অঞ্চলে বা কোন দিকে অবস্থিত। ওকে, দেখো ওকে, আরো 12টা আছে, একটু ওয়েট করে, চলে আসছি, দাঁড়াও। দেখো কি লেখা আছে? চীনের প্রাচীর কোন দেশের কোন, সরি, চীনের প্রাচীর চীনের কোন অঞ্চলে কোন দিকে অবস্থিত? তাহলে হবে কি ভাইয়া? উত্তরে। চীনের কোথায়? অ্যান্সার হবে হলো চীনের উত্তর দিকে অবস্থিত। ওকে, চীনের যে প্রাচীরকে বলা হয় পৃথিবীর সব থেকে শক্তিশালী প্রাচীর। ওকে, যে প্রাচীরকে বলা হয় পৃথিবীর সব থেকে শক্তিশালী প্রাচীর, এই প্রাচীর ভাঙলে নাকি কি সহজে ভাঙা যায় না, সেটা হলো চীনের প্রাচীর। তাহলে চীনের উত্তরে অবস্থিত। ওকে, দেখো পরের প্রশ্ন চলে যাবো। 39 নম্বর প্রশ্ন। দেখো নো ফাই জোন, দেখো কোন, দেখো এই প্রশ্নটা অ্যান্সার তোমরা দেখো, নো ফ্লাই জোন কোন দেশে অবস্থিত? দেখো এই প্রশ্নটা অ্যান্সার তোমরা জানিয়ে দাও ভাইয়া। দেখো 39 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা করার চেষ্টা করো ভাইয়া। 39 নম্বর, দেখো 39 নম্বর, নো ফ্লাই জোন কোন দেশে অবস্থিত? দেখো তাহলে কি ইরাকে, কুয়েতে, আফগানিস্তানে নাকি ইসরায়েলে? দেখো এই প্রশ্নটা অ্যান্সারটা তোমরা একটু কি দেওয়ার চেষ্টা করো ভাইয়া। 39 নম্বর। ওকে, তাহলে অ্যান্সারটা হবে ভাই ইরাক। ইরাকের রাজধানীর নাম বাগদাদ, মনে রাখবা। ওকে, ইরাকের রাজধানীর নাম কি? বাগদাদ। ওকে, মনে রাখবে। তাহলে কোথায় অবস্থিত ভাইয়া? ইরাকে বাগদাদে অবস্থিত। ওকে, দেখো পরের প্রশ্নে চলে যাই। দেখো দূরপ্রাচ্যের দেশ। ওকে, আমরা একটা কথা মনে রাখবো, দূরপ্রাচ্যের দেশ হলো 18টি। কয়টি? 18টি। এই 18টির মধ্যে একটা মনে রাখবো কি? দেখো তাহলে দূরপ্রাচ্যের দেশ কোনটি? দূরপ্রাচ্যের দেশ ওমান, জাপান, সিরিয়া নাকি ভিয়েতনাম? দেখো ভিয়েতনামের রাজধানী লাহোর তাওর। দেখো সিরিয়ার দেখো জাপান। দেখো হ্যাঁ, একটু অ্যান্সারটা জানিয়ে দাও, দ্রুত অ্যান্সারটা জানিয়ে দাও। দূরপ্রাচ্যের দেশ কোনটি? ওমান, জাপান, সিরিয়া নাকি ভিয়েতনাম? দেখো ওকে, দেখো ভাইয়া, দেখো একটু দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দূরপ্রাচ্যের দেশ কোনটি? দূরপ্রাচ্যের দেশ মনে রাখবা জাপান। ওকে ওকে, আমরা কিন্তু জাপান নিয়ে একটু কথা বলি। জাপান, জাপানের দুটো শহর আছে, একটা কি হিরোশিমা, দুই শহর কি নাগাসাকি। দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই হিরোশিমা এন্ড নাগাসাকি কিন্তু, হিরোশিমাতে লিটল বয় এবং নাগাসাকি থেকে ফ্যাটম্যান নামে দুটা বোম করেন। ওকে, একটা কথা মনে রাখবা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দুটি অঞ্চল কিন্তু কি পৃথিবী থেকে একদম কি হয়ে যায়? ধ্বংসস্তূপের পরিণত হয়। যেখানে কি এখনো যদি হিরোশিমা, এই জাপানের হিরোশিমা এবং নাগাসাকিকে কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে শতকরা কি 90% কিন্তু প্রতিবন্ধী হওয়ার সংখ্যা থাকে। তাহলে একটা কথা মনে রাখবা, এই জাপান সেই জাপান, জাপানের কি দূরপ্রাচ্যের একটা দেশ। তাহলে একটা কথা মনে রাখবো কি, সেই জাপান একটা দূরপ্রাচ্যের দেশ। ওকে, দেখো জাপানের দুটো শহরের নাম কি? হিরোশিমা এবং
নাগাসাকি, দুটা বিখ্যাত শহর। দেখো পরের প্রশ্ন চলে যাই, দেখো পরের প্রশ্ন চলে যাই ভাইয়া। দেখো পরের প্রশ্ন, ইকোলজি হাউস কি? ইকোলজি হাউস এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইয়া। দেখো ইকোলজি হাউস কি? বিল গেটস এর বাসভবনের নাম, পরিবেশবাদী সংস্থা, একটা গ্রিন হাউস নাম, নাকি পরিবেশ মুক্ত রাখার একটি কর্মসূচি? দেখো ভাইয়া একটু তাহলে তোমরা কি এই অ্যান্সারটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করো। দেখো কি ইকোলজি হাউস, এটা হলো মনে রাখবা কি বিল গেটস এর বাড়ির নাম। ওকে, তাহলে দেখো একটা কথা মনে রাখবা কি ইকোলজি হাউস কি, এটা একটা বিল গেটস এর বাড়ির নাম। ওকে ভাইয়া এই প্রশ্নটা তোমরা একটু মনে রাখবা, ইকোলজি হাউস, ইকোলজি হাউস কি একটা বিল গেটস এর বাড়ির নাম। ওকে, দেখো পরের প্রশ্ন চলে যাই। দেখো 42 নম্বর প্রশ্ন। দেখো দেখো ভাইয়া 42 নম্বর প্রশ্ন, একটা কথা মনে রাখবা, কোন দেশের সংবিধান অলিখিত? যদিও কি যে দেশের সংবিধান অলিখিত সে দেশে কোনো নিয়ম নাই, একটা কথা মনে রাখবা, ইউকে, ব্রিটিশ। ওকে, দেখো তাহলে দেখো যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য নাকি জাপান? দেখো তাহলে হবে কি, দেখো 42 নম্বর অ্যানসারটা তোমরা একটু জানিয়ে দাও ভাইয়া। 42 নম্বর, 42 নম্বর প্রশ্নের অ্যানসারটা তোমরা একটু জানিয়ে দাও, কোন দেশের সংবিধান অলিখিত? আমি বলে দিলাম কি ইউকে। ওকে, যে ইউকের সংবিধান লিখিত এবং অলিখিত দুটাই আছে, তাহলে কি হবে যুক্তরাজ্য নাকি যুক্তরাষ্ট্র? একটু অ্যানসারটা তোমরা জানিয়ে দাও। 42 নম্বর প্রশ্নের অ্যানসারটা তোমরা একটু জানিয়ে দাও ভাইয়া। 42, দেখো একটা কথা মনে রাখবা, ইউকে কে বলা হয় যুক্তরাজ্য। ওকে, আর ইউএসএ এটাকে বলা হয় যুক্তরাষ্ট্র, তাহলে মনে রাখবা যুক্তরাজ্য। ওকে, তাহলে অ্যানসারটা হবে কি ভাইয়া, কোন দেশের সংবিধান অলিখিত? যুক্তরাজ্যের সংবিধান অলিখিত, পৃথিবীর মধ্যে একমাত্র সংবিধান যেটাকে লিখিত এবং অলিখিত। আর এই সংবিধান নিয়ে কথা বললে একটা কথা মনে রাখবা, বাংলাদেশের সংবিধান রচনা করতে টাইম লাগে 9 মাস। ওকে, আর পাকিস্তানের সংবিধান রচনা করতে টাইম লাগে 9 বছর। ওকে, এটা মনে রাখবা, দীর্ঘতম সব থেকে কম সময় লাগে বাংলাদেশ, সব থেকে বেশি সময় লাগে কোথায়? পাকিস্তান। ওকে, এটা দুইটা তথ্য মনে রাখবা। দেখো 43 নম্বর প্রশ্ন চলে যাই ভাইয়া। 43 নম্বর প্রশ্ন, দেখো 43 নম্বর প্রশ্ন, সিলিকন ভ্যালি কোন দেশে অবস্থিত? যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান নাকি জার্মানি? দেখো সিলিকন ভ্যালি প্রশ্নের অ্যানসারটা তোমরা একটু জানিয়ে দাও। 43 নম্বর প্রশ্ন ভাইয়া, 43 নম্বর প্রশ্নের অ্যানসারটা তোমরা একটু জানিয়ে দাও, বেশি বেশি কমেন্ট করে জানাও আমাদের। সিলিকন ভ্যালি, দেখো সিলিকন ভ্যালি কোন দেশে অবস্থিত? 43 নম্বর প্রশ্ন। ওকে ভাইয়া, তাহলে অ্যানসারটা হবে কি যুক্তরাষ্ট্র। ওকে, তাহলে সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্র অবস্থিত। ওকে, পরের প্রশ্ন দেখো চলে যাই আমরা, পরের প্রশ্ন চলে যাই। একটা কথা কি মনে রাখবা, আমরা বেশি বেশি কি প্রশ্ন সলভ করতে শিখবো, তাহলে কি আমরা ইনশাআল্লাহ চান্স পাবো। দেখো পরের প্রশ্ন, অনুরাধাপুর কোথায় অবস্থিত? দেখো অনুরাধাপুর ভারতে, সরি ভুটানে, বাংলাদেশে, শ্রীলঙ্কায় নাকি ভারতে? অনুরাধাপুর, এটা তোমরা একটু অ্যানসার দিও ভাইয়া। 44 নম্বর অ্যানসারটা তোমরা একটু দিবা। ওকে, সোহেল হাসান সিরামা, দেখো কি লেখছে, শহীদ মিনার অনেক বৃষ্টি, বাসায় যায়নি, মেসেজ সেন্ড করো। ওকে, দাঁড়াও দাঁড়াও কিছুক্ষণ ওয়েট করে, চলে আসছে। দেখো তাহলে কি 44 নম্বর প্রশ্নের অ্যানসারটা তোমরা একটু দাও ভাইয়া। 44 নম্বর প্রশ্নের অ্যানসার দাও। 44 নম্বর, অনুরাধাপুর কোথায় অবস্থিত? দেখো 44 নম্বরের একটু অ্যানসারটা তোমরা দিবা, অনুরাধাপুর কোথায় অবস্থিত? অনুরাধাপুর, দেখো 44 নম্বর প্রশ্নের একটু অ্যানসারটা দিবা ভাইয়া, শ্রীলঙ্কায় নাকি ভুটানে নাকি বাংলাদেশে? ওকে, তাহলে মনে রাখবা কি ভাইয়া, শ্রীলঙ্কায়। ওকে, অনুরাধাপুর কোথায় অবস্থিত? শ্রীলঙ্কায় অবস্থিত। ওকে, পরের প্রশ্ন চলে যাই। দেখো 45 নম্বর প্রশ্ন। দেখো 45 নম্বর প্রশ্ন, দেখো ঐতিহাসিক ফেজ শহর। ওকে ওকে ভাইয়া, গুরুত্বপূর্ণ এটা, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ। ফেজ শহর এটা কি? আমি যখন জাহাঙ্গীরনগর পোস্ট পরীক্ষা দিই, আমি যখন জাহাঙ্গীরনগর যে বছরে ভর্তি হই, সেই বছর আমাদের বি ইউনিটে এই প্রশ্নটা ছিল, কিন্তু হ্যাঁ বি ইউনিটে এই প্রশ্নটা ছিল, ফেজ শহর কোথায় অবস্থিত? দেখো তাহলে একটু অ্যানসারটা তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ফেজ শহর কোথায় অবস্থিত? দেখো 45 নম্বর প্রশ্ন ভাইয়া, ফেজ শহর কোথায় অবস্থিত? দেখো ফেজ শহর কোথায় অবস্থিত? ফেজ শহর আলজেরিয়া, মরক্কো, লিবিয়া নাকি মিশরে? তাহলে ফেজ শহর কোথায় অবস্থিত ভাইয়া? 45 নম্বর প্রশ্নের অ্যানসারটা তোমরা দেওয়ার চেষ্টা করো। ফেজ শহর কোথায় অবস্থিত? ফেজ শহর তাহলে কোথায় অবস্থিত ভাইয়া? ফেজ শহর হলো মরক্কোতে। ওকে, তাহলে মরক্কো, একটা কথা মনে রাখবা, ফেজ শহর কোথায় অবস্থিত? মরক্কো। মরক্কোর রাজধানী রাবায়াত, মনে রাখবা। ওকে, তাহলে কি মরক্কোর রাজধানীর নাম কি? রাবায়াত, এটা মনে রাখবা। ওকে, তাহলে দেখো ওকে ভাইয়া, পরের প্রশ্ন দেখো আমরা চলে যাই 47 নম্বর প্রশ্ন। দেখো 47 নম্বর প্রশ্ন বলা হয়েছে, কোন শহরে 7 পাহাড়ের দেশ বলা হয়? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক বিশ্ববিদ্যালয়ে একটা আসা প্রশ্ন, অনেক সময় এই প্রশ্ন, বিশেষ করে
আর ইউতে বেশি আসে, সব থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়তে এই প্রশ্নটা বেশি হয়। এন্ড গুচ্ছতে জিএসটিতে, ওকে, জিএসটিতে এই প্রশ্নটা বেশি আসে। তাহলে দেখো 7 পাহাড়ের দেশ বলা হয় কাকে? টোকিওকে, শিকাগোকে, নরওয়েকে, বাকি মিশরকে, বলো। তাহলে 7 পাহাড়ের দেশ বলা হয় কাকে? রোমকে। ওকে, মনে রাখবা কি 7 পাহাড়ের দেশ বলা হয় রোমকে। একটা কথা মনে রাখবা, পাহাড়ের দেশ বলা হয় রোমকে। আর একটা কথা মনে রাখবা, ইতালির রাজধানীর নাম কি? রোম। ওকে, ওকে, ইতালির রাজধানীর নাম কি? রোম, মনে রাখবা। এই রোম একটা কি, একটা সভ্যতা ছিল, কিন্তু এটা কি রোমান সভ্যতা। একটা কথা মনে রাখবা, যেটা কি পাহাড়ের সরি নদীর কূলে গড়ে ওঠেন রোমাস এবং রোমালাস নামে দুইজন ব্যক্তির নাম অনুসারে এই রোম সভ্যতা, রোমান সভ্যতা হয়ে থাকেন। দেখো রোম তাহলে কোথায় হবে? প্রেস শহর রোম। ওকে, পরের প্রশ্ন দেখো, চলে যাই পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্ন 47 নম্বর প্রশ্ন। দেখো 47 নম্বর প্রশ্ন, বিশ্বে সর্ব উত্তরের শহর বলা হয় কাকে? দেখো এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সর্ব উত্তরে আমি জানি কি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এক কথা মনে রাখবা, বিশ্বে 10টা দিক রয়েছে। দিক কয়টা? আমি লিখলাম দিক। দিক হলো 10টা, কিন্তু আমরা কিন্তু জানি উত্তর, পূর্ব, পশ্চিম। ওকে, পূর্ব আমরা কিন্তু 4টা জানি, 1 2 3 আর কি 4টা জানি। কিন্তু আজকে থেকে মনে রাখবা, যদি প্রশ্ন আসে দিক কয়টা, তাহলে কি দিক হবে কয়টা? 10টা মনে রাখবা, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, বাদ। ওকে, তাহলে দেখো একটা কথা মনে রাখবা, দিক হলো 10টা, কিন্তু দেখো আমরা জানি 4টা। সেই বিশ্বের সর্ব উত্তরের দিক কয়টি, কোনটি, বা সর্ব উত্তরের শহর কোনটি? দেখো রোম, ইতালি, ইতালির রাজধানী রোম। ওকে, তাহলে দেখো তারপর দেখো কি হয়েছে, হেলসিঙ্কি নাকি নরওয়ে নাকি ভিয়েনা? দেখো তাহলে অ্যান্সারটা তোমরা একটু জানিয়ে দাও। 847 গোয়া লিখেছেন। ওকে, তাহলে কি অ্যান্সার হবে কি নরওয়ে। ওকে, এই নরওয়ে, একটা কথা মনে রাখবা, এই নরওয়েকে বলা হয় সূর্য অস্তজয়ের দেশ। অর্থাৎ সূর্য, এটা একটা সূর্য পতন হয় কোথায় গিয়ে? নরওয়েতে গিয়ে। সূর্য আমি জানি কি সূর্য ওঠে কোথায়? জাপানে। ওকে, সূর্য উদয়ের দেশ বলা হয় কাকে? জাপানকে। আর সূর্য অস্তের দেশ বলা হয় নরওয়েকে। ওকে, দেখো তারপরে প্রশ্ন চলে যায় 38 নম্বর প্রশ্ন। দেখো 38 নম্বর প্রশ্ন। দেখো 38 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু জানিয়ে দাও ভাইয়া। 38 নম্বর প্রশ্ন একটু তোমরা জানিয়ে দাও। দেখো কোন শহরকে মোটর বাইকের শহর বলা হয়? ওকে, দেখো মোটর গাড়ির শহর বলা হয় কোন শহরকে? মোটর গাড়ির শহর বলা হয়। দেখো টোকিওকে, বার্লিনকে, ম্যানচেস্টার সিটিকে নাকি ডেট্রয়েট? দেখো কোনটাকে বলা হয় ভাইয়া? তাহলে কি একটা অ্যান্সারটা তোমরা জানিয়ে দাও। একটা কথা মনে রাখবা, ঢাকাকে, ঢাকা আমি যদি লিখি ঢাকা, ঢাকাকে বলা হয় রিক্সার শহর। ওকে, ঢাকাকে কি বলা হয়? আমাদের বাংলাদেশের ঢাকাকে কি বলা হয়? রিক্সার শহর। ওকে, ওকে, ঢাকাকে কি বলা হয় তাহলে? রিক্সার শহর। কিন্তু প্রশ্ন হলো কি মোটর বাইকের শহর বলা হয় কাকে? দেখো 48 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু জানিয়ে দাও ভাইয়া। 48 নম্বর প্রশ্নটা তাহলে হবে কি ডেট্রয়েট। ওকে, তাহলে কোথায়? ডেট্রয়েট শহরকে কি বলা হয়? মোটর সাইকেলের শহর বলা হয়। আর রিক্সার শহর কাকে বলা হয়? রিক্সার শহর বলা হয় ঢাকাকে। ওকে, আর একটা কথা মনে রাখবা, মসজিদের শহর বলা হয় ঢাকাকে। আই হ্যাভ এ ড্রিম, মার্টিন লুথার কিং এর একটা কি গ্রন্থ। দেখো আই হ্যাভ এ ড্রিম শীর্ষ বিখ্যাত ভাষণটি কার? আই হ্যাভ এ ড্রিম মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলা নাকি কি মহাত্মা গান্ধী নাকি মোহাম্মদ আলী জিন্নাহ? দেখো যদি কি মোহাম্মদ আলী জিন্নাহর সাথে আমরা পরিচিত, আমাদের মুক্তিযুদ্ধের সময় বা আমাদের স্বাধীনতার সময় অনেক কি তিনি পাকিস্তানে হয়ে লড়েছিলেন। দেখো নেলসন ম্যান্ডেলা, এটা কি 1880 সালে কি বর্ণবাদী বিরোধী আন্দোলন করেন সর্বপ্রথম মার্টিন লুথার কিং। দেখো আই হ্যাভ এ ড্রিম কার লেখা ভাইয়া? মার্টিন লুথার কিং। মহাত্মা গান্ধীর নয়, এটা হবে কি ভাইয়া? মার্টিন লুথার কিং। ওকে, আই হ্যাভ এ ড্রিম কার বিখ্যাত গ্রন্থ? দেখো কার বিখ্যাত ভাষণ এটা কার ভাই? তাহলে হবে কি মার্টিন লুথার কিং এর। ওকে, দেখো পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন দেখো 50 নম্বর প্রশ্ন, দি সিটি অফ কালচার। দেখো এখানে দি হবে ভাইয়া, কি হবে? দি সিটি অফ কালচার নামে খ্যাত শহর কোনটি? দেখো দি সিটি অফ কালচার নামে কোন শহরটি সব থেকে একটা শহরের নাম? এথেন্স, কাঠমান্ড, প্যারিস নাকি মস্কো? দেখো ভাইয়া অ্যান্সারটা তোমরা একটু জানিয়ে দাও। দি সিটি অফ কালচার নামে শহর কোনটি? নামে বিখ্যাত একটা শহর আছে, সেই শহরটি কোনটি? দি সিটি অফ কালচার। একটু অ্যান্সারটা জানিয়ে দাও ভাইয়া। লাস্ট প্রশ্ন, অ্যান্সারটা তোমরা জানার চেষ্টা করো ভাইয়া। দি সিটি অফ কালচার তাহলে নামে খ্যাত শহর কোনটি? এথেন্স, কাঠমান্ড, প্যারিস নাকি মস্কো? দেখো তাহলে ভাইয়া 50 নম্বর কি হবে? মস্কো। ওকে, তাহলে কি হবে ভাইয়া? মস্কো। একটা কথা বলে রাখবা তোমরা কি ভাইয়া বেশি বেশি করে, তাহলে কি লাস্ট অ্যান্সার হবে দি সিটি অফ কালচার কার লেখা? মস্কো। ওকে, দি সিটি অফ কালচার শহরটি কোথায়? মস্কোতে। তাহলে অ্যান্সার হবে কি ডি নম্বর। ওকে, তাহলে ভাইয়া তোমরা একটা কথা মনে রাখবা, তোমরা বেশি বেশি করে কি প্রশ্ন সলভ করবা,
আর তোমরা কি আমাদের সাথে থাকবে, আমরা তোমাদের পাশে আছি সর্বদাই। আমাদের কি সবসময় তোমাদের সাথে সাপোর্টের টিম থাকবে। একটা কথা মনে রাখবা ভাইয়া, তোমরা কি সেকেন্ড টাইম একটা কথা মনে রাখবা, তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, এই কথা যদি মনে রাখো তাহলে কি আমাদের নেক্সট টাইম কি পড়তে হবে কার সাথে, যে কোনো ভাবেই তোমরা যে কোনো প্রতিষ্ঠানে পড়বা, কিন্তু একটা কথা মনে রাখবা, তারেক্স একাডেমি তোমাদের সবসময় সাথে আছে, তোমাদের আমরা পাশে আছি। ভালো কিছু করো, ইনশাআল্লাহ দেখা হবে কোনো একদিন পরন্ত বিকেলে। আসসালামু আলাইকুম।